দেখো, আমরা ডাইজেস্টিভ সিস্টেমে এর আগে 3টে ক্লাস করেছি। আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত টোটাল ডাইজেশনটা কমপ্লিট হয়েছে, যার অর্থ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, জাইলোজ, ম্যানোজ এই ধরনের উপাদানে ভেঙে গেছে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে ভেঙে গেছে। ফ্যাট, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে গেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইডেও আছে। এবং নিউক্লিক অ্যাসিড, রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেসে ভেঙে গেছে। এই পর্যন্ত আমরা নিশ্চয়ই পড়ে এসেছি। সে পর্যন্ত আশা রেখি পরেরটা শুরু করা যাবে, তাই তো? তাহলে তো শুরু করা যাবে না? তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, তাই তো? এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এরপর আজকে আমরা দেখবো কি দেখবো, কি পড়বো, তার আগে সেটাই দেখা যাক যে কি পড়বো। ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। কিরকম? দেখো, ফুড ইনটেক, খাদ্য গ্রহণ এবং সেই খাদ্যের পরিপাক, ডাইজেশন। আচ্ছা, সব খাবার কি ডাইজেস্ট করতে পারবো? নিশ্চয় পারবো না। তাহলে পারলে রেগুলার বেসিসে পটি হতো না। সব খাবারটা যদি ডাইজেস্টই করে ফেলতাম তাহলে রেগুলার বেসিসে পটি হতো না। সবই তো, মানে কেউ যদি ভাবছে যে আমার লোহার লিভার আর লোহার পাকস্থলী আছে, আমি সব খেয়ে হজম করে দিই, এটা তো সম্ভব নয়। কারণ এমনিতেই তো সেলুলোজ জাতীয় খাবারের পরিপাক হয় না আমাদের দেহে, 1 নম্বর। 2 নম্বর, এছাড়াও অনেক উপাদান রয়েছে যা আমরা সবটা পরিপাক করতে পারি না। আমাদের নালীপথটা যতই লম্বা হোক না কেন, তাতেও ম্যানেজ করতে পারি না। আর সেই জন্য সবটার পরিপাক হয় না। আর সেই জন্য আমাদের ক্ষেত্রে তোমাকে ধরেই নিতে হবে অনেকটার পরিপাক হয় না। এবার সিস্টেম অনুযায়ী ভ্যারি করছে কার কেমন। তো ডেলি বেসিসে যেহেতু কি বলবো, স্টুল বা পটি বলাই ভালো, আর কি বলবো, হয়, যার অর্থ আমাদের ধরেই নিতে হচ্ছে যে প্রত্যেক দিনকার যে খাবার আমরা খাই তার সবটা ডাইজেশন কখনোই সম্ভব হয় না। তার মানে আনডাইজেস্টেড ফুড কিছু আছে, তাকে আমরা অন্য লাইনে টানলাম। আচ্ছা, যে খাবারটা ডাইজেশন হবে, যে খাবারটা ডাইজেস্ট করতে পারবো, সেই খাবারটার হবে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন। আচ্ছা, যতটা খাবার আমরা ভাঙতে পারবো ঠিক ততটা কি অ্যাবজর্ব করতে পারবো? না, তাও পারবো না। সেটা করতে পারলেও ভালো লাগতো, কিন্তু করতে পারি না। তার মানে সেই খাবারটারও একটা অংশ কিন্তু আমরা ছেড়ে রাখলাম, যা আমরা করতে পারবো না। তার মানে ভাঙলাম কষ্ট করে, তবু অ্যাবজর্ব করতে পারবো না। কি জ্বালা রে বাবা! যেটা হবে এরপর সেটা হলো ইজেশন, মানে বহিষ্করণ। মানে যে খাবারটা পরিপাক করতে পারলাম না, যে খাবারটা শোষণ করতে পারলাম না, সেই খাবারটার বহিষ্করণ হয়ে যাবে, মানে অ্যাজ এ স্টুল বা মল বা ফিকাস যা ইচ্ছে। আর যেটা অ্যাবজর্ব করতে পারবো তার হবে অ্যাসিমিলেশন, মানে আত্তীকরণ। আমি কিন্তু প্রত্যেকটার বাংলা মানে বলে দিচ্ছি, হ্যাঁ। অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ। সোজা কথায় বলতে গেলে আমাদের পুষ্টির যে পর্যায়, আমরা জানি আমাদের হলজৈবিক পুষ্টি, না খাবার গিলে খাই আমরা, হলজৈবিক পুষ্টি। এই পুষ্টির যে পর্যায় তাকে 5টা স্টেপে ভাগ করা হয়: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। আমরা সেটাকে পরপর না লিখে একটু অন্যভাবে লিখলাম, কারণ বিষয়বস্তুটা এরকমই। বোঝা গেল? আচ্ছা, আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি ফুড ইনটেক, খাদ্য গ্রহণ তো পড়ে ফেলেছি, আমরা জানি। আমরা পড়ে ফেলেছি অলরেডি ডাইজেশন। এই পর্যন্ত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আর আমরা আগেই বললাম শুরুতে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক করে কি কি পেয়েছি, প্রোটিন জাতীয় খাবারের পরিপাক করে কি কি পেয়েছি, ফ্যাট জাতীয় খাবারের পরিপাক করে কি কি পেয়েছি, এবং নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের পরিপাক করে আমরা কি কি পেয়েছি। এই খাবারগুলো পরিপাক করে আমরা কি কি পেয়েছি সেগুলো আমরা অলরেডি বলে দিলাম, প্রথমেই শুরুতেই আমরা বলে দিয়েছি। এর পরের কাজ আমাদের অবভিয়াসলি অ্যাবজর্পশন বা শোষণ। এখন বিষয় হলো, সবাই আসেন, এখন বিষয় হলো যে শোষণ কি তাহলে? আমরা এতক্ষণ পর্যন্ত যে খাবারটাকে নিয়ে নাড়াচাড়া করছিলাম পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে, তা এখনো বলতে গেলে আমাদের দেহে প্রবেশ করেনি। কারণ এখান থেকে যদি অ্যাবজর্ব করতে না পারি তো দেহের বাইরে বেরিয়ে যাবে।
সেই অর্থে দেহের বাইরে, দেহের ভিতরে প্রবেশ করেনি। কখন বলবো দেহের ভিতরে প্রবেশ করেছে? যখন রক্তে যাবে। অ্যাবজর্পশন হলো সেই প্রসেস যার থ্রু দিয়ে ডাইজেস্টিভ ক্যানাল থেকে, অ্যালিমেন্টারি ক্যানাল থেকে খাদ্যবস্তু প্রবেশ করে যাবে আমাদের ব্লাডে। তার মানে অ্যাবজর্পশন হলো সেই প্রসেস যার থ্রু দিয়ে খাদ্যবস্তু যে ট্র্যাকের মধ্যে পরিপাক হচ্ছিল সেখান থেকে রক্তের মধ্যে প্রবেশ করবে। সেই প্রসেসটাকে বলা হয় অ্যাবজর্পশন। আমরা আজকে পড়বো। আর কি পড়বো? আমরা অ্যাসিমিলেশন প্রসেসটাও পড়বো, আজকেই পড়বো। অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন কি এখানেই বলে দিচ্ছি, অ্যাসিমিলেশন এখানেই বলা শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যাসিমিলেশনের বাংলা হলো আত্তীকরণ। তাহলে খাবারটা প্রবেশ করেছে কোথায়? আপাতত রক্তে, তাহলে ব্লাডে প্রবেশ করেছে। এবার ধরো খাবারটা ব্লাড নিয়ে যাচ্ছে, তাহলে ব্লাডের মাধ্যমে ক্যারি হচ্ছে। এইবার এই খাবারটা কোথাও গিয়ে কোনো না কোনো সেলের মধ্যে গিয়ে প্রবেশ করবে। তো সেই সেলের মধ্যে প্রবেশ করার যে ঘটনা তাকেই বলা হয় অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। তাহলে রক্ত থেকে খাদ্যবস্তু যখন কোষের মধ্যে প্রবেশ করছে তখন সেটাকে আমরা বলছি অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। তুমি সকালবেলায় উঠে, ধরো সকাল সকাল উঠেছো পড়বে বলে, খুব প্রস্তুতি নিয়ে সকাল সকাল উঠেছো, পড়তে বসবে, পড়তে বসেও গেছো 6:30টার মধ্যে, দিয়ে মানে ঘন্টাখানেক মানে শুধুমাত্র তোমার চোখ আছে বয়ে, তুমি আছো বয়ে, কিন্তু তোমার মন উড়ে বেড়াচ্ছে এদিক ওদিকে, এগলি ওগলি সব ঘুরে বেড়াচ্ছে। 1 ঘন্টা পর তোমার খেয়াল হলো 1 ঘন্টা ধরে বসে আছি, এক লাইনও পড়া হয়নি এখনো, দিয়ে মাথাটাকে একবার ঝাঁকিয়ে নিলে ভালো করে, না পড়তে হবে। দিয়ে দেখা গেল সেই জিনিসটি পড়তে তোমার 5 মিনিট টাইম লাগবে, উদ্ধার হয়ে গেছে। তখন এতক্ষণ মন ছিল না, যদিও মনের কোনো অস্তিত্ব নাই, মানে কনসেন্ট্রেট ছিল না। তো এই যে 5 মিনিটে যেটা হলো না, সেটা আত্তীকরণ হলো। 1 ঘন্টা বেকার যাচ্ছিল, 5 মিনিটে আত্তীকরণ হলো। মানে খাবার যতই রক্তের মধ্যে ঘোরাঘুরি করুক না কেন, আলটিমেট কোনো কাজের না যতক্ষণ না সেটা সেলে প্রবেশ করছে, যতক্ষণ না সেটা টার্গেট অর্গ্যান এর কোষে প্রবেশ করছে ততক্ষণ সেটা বেকার। রক্তে নিয়ে ঘোরাঘুরি কোনো কোনো লাভ নেই। আমাদের খাদ্যবস্তু কিভাবে অ্যাসিমিলেট হয়? ওই বুফে সিস্টেমের মতো। ধরো এখন অনেক রেস্টুরেন্ট বেরিয়েছে একটু অ্যাডভান্স লেভেলে, ওই ট্রেন লাইনের মতো লাইন পাতা আছে। তোমরা এমনিতে না দেখলেও অবশ্যই কোনো ভিডিও ভিডিওতে দেখে থাকবে যে খাবার কিন্তু মানে ওই একদম রান্নাঘর থেকে চাপিয়ে দিচ্ছে নির্দিষ্ট মানে টেবিলের জন্য। খাবার কিন্তু সেই টেবিলের নামে চাপিয়ে দেওয়া আছে। সেই টেবিল ধরো 11 নম্বর টেবিলে তুমি বসে আছো, 11 নম্বর টেবিলে তুমি যা অর্ডার করেছো সেগুলো চাপানো আছে। তো ট্রেন যেমন যায় সেরকম করে যাচ্ছে, সব টেবিলের পাশ দিয়ে দিয়ে যাবে, 11 নম্বর টেবিলে এসে দাঁড়িয়ে যাবে এবং তুমি ওখান থেকে তুলে নেবে, সুইচ অন করে দেবে, ট্রেন আবার বেরিয়ে চলে যাবে। তো আমাদের খাদ্যবস্তু না ঠিক এরকম করে আছে, রক্তে ঢেলে দিল, বাবা যার দরকার তুলে নে, কাউকে দেওয়ার মানে ঠিকা নিয়ে রাখা নাই। রক্ত কোথাও হোম ডেলিভারি করার ঠিকা নিয়ে রাখা নাই যে সেখানে গিয়ে পৌঁছাতে হবে। রক্তের মধ্যে দেওয়া আছে, রক্ত ঘুরে বেড়াচ্ছে গোটা বডিতে 1 মিনিটে, রক্ত গোটা বডির রক্ত 1 মিনিটে গোটা বডিতে পাস করে দেয় একবার। আমরা সেটা বডি ফ্লুইড সার্কুলেশনে দেখতে পাবো যে 5 লিটার রক্তকে 1 মিনিটের মধ্যে সারা বডিতে পাস করে দিচ্ছে। তাহলে সব জায়গায় পৌঁছাতে মাত্র 1 মিনিট টাইম লাগবে। যা পৌঁছাতে চাইছে বারবার যাচ্ছে। তোমার এখন পকোড়া পছন্দ হয়নি, পরের বার ঘুরে আসছে আবার পকোড়া পছন্দ হয়েছে, চলো একটা তুলে নাও, চলে গেছে, আবার দুবার ঘুরে গেছে, পকোড়া পছন্দ নেই, আবার 3বারের মনে হচ্ছে না একটা পকোড়া নিলে ভালো তো, ঠিক আছে চলো আবার আসবে, আবার তুলে নাও, জাস্ট লাইক দিস। একদম এই সিস্টেমে চলছে আমাদের বডি ফ্লুইড সার্কুলেটরি সিস্টেমে চলছে, যা দরকার হবে তুলে নেবে। শুধু খাদ্যবস্তু না, হরমোন থেকে আরম্ভ করে যাবতীয় জিনিসপত্র এই প্যাটার্নেই চলছে। বুঝতে পেরেছি? তাহলে অ্যাসিমিলেশন কি হলো? অ্যাসিমিলেশন হলো যে খাদ্যবস্তুটা রক্ত থেকে যখন কোষের মধ্যে প্রবেশ করছে তখন আমরা বলছি অ্যাসিমিলেট হয়েছে বা অ্যাসিমিলেশন হয়েছে। এরপর অ্যাসিমিলেশন হওয়ার পর যেটা হবে সেটা হলো কোষের মধ্যে মেটাবলিজম। মেটাবলিজম কি লিখলাম? হ্যাঁ ঠিক আছে, মেটাবলিজম মানে বিপাক। পরিপাক আর বিপাক এর মধ্যে প্রচুর ডিফারেন্স। পরিপাক এখানে ছেড়ে এসেছি আমরা, যে কঠিন জটিল খাবারকে ভেঙে সরল তরল করার পদ্ধতি, মানে হজম করা, পরিপাক। আর এখন এসে পড়ছি বিপাক, কোষের মধ্যে হবে। কোষের মধ্যে সর্বক্ষণ যে রাসায়নিক প্রক্রিয়াগুলো ঘটে চলেছে সেগুলোকে আমরা এক কথায় বলি বিপাক। বিপাক 2 রকমের হতে বলে, ক্যাটাবলিক আর অ্যানাবলিক, উপস্থিতি এবং অপস্থিতি।
মানে এখানে দুটো বিপাক ক্রিয়া হতে পারে, একটা হলো ক্যাটাবলিক রিয়াকশন আর একটা হলো অ্যানাবলিক রিয়াকশন। মানে উপচিতি এবং অপচিতি দুটো ধরনের বিপাক ক্রিয়া এখানে সম্পন্ন হতে পারে। মানে মানে হলো এই যে খাবারটা এলো, এই খাবারটা ভাঙবে না জমাবে তা নির্ভর করছে কোষের উপর। তুমি খাটাখাটনি করেছো, কিছু ইনকাম করেছো, দিনের শেষে তোমাকে পেমেন্ট দিয়েছে, তুমি সেটা ঘরের জন্য মাংস মিঠাই কিনে নিয়ে যাবে, দিয়ে খরচা করে দেবে, না সেটা পরের দিন গিয়ে সেভিংস অ্যাকাউন্টে জমা করে দেবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কোষের মধ্যে খাদ্যবস্তু চলে এসছে, এবার সেই কোষটা এই খাবারগুলোকে ভেঙে শক্তি উৎপাদন করবে না খাবারটা জমিয়ে দেবে, তা নির্ভর করছে কোষের ওপর, কোন কোষের উপর কি খাবার আছে সবকিছুর ওপর। তার মানে দুটোতেই কিন্তু কেমিক্যাল রিয়াকশন হতে হবে, যার মানে হলো মেটাবলিজম হতে হবে, বিপাক ক্রিয়া হতে হবে। তাহলে উপচিতি বিপাক তখন বলবো যখন সেভিংস অ্যাকাউন্টে জমিয়েছে, মানে খাদ্যটাকে সঞ্চয় করে দিয়েছে, বা জটিল কোনো কনভারসেশনে নিয়ে গেছে, তখনই উপচিতি বলবো। জমাতেই হবে এমন কোনো মানে নেই, যা ছিল তার থেকে জটিল আকার ধারণ করলে সেটা উপচিতি বিপাক, দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। আর অপচিতি বিপাক খাবারটাকে যদি ভেঙে দেয় বা যা অবস্থায় প্রবেশ করেছে তার থেকে যদি সহজত কিছু তৈরি হয়ে যায়, তাহলে তাকে বলবো আমরা অপচিতি বিপাক, জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়। বিপাক ক্রিয়া নিয়ে আমরা লাস্ট ক্লাস করাবো ডাইজেস্টিভ সিস্টেমের, সেখানে শুধুই বিপাক নিয়ে আলোচনা হবে। লাস্ট ক্লাস নেক্সট দিনকে হবে, আজকে বিপাকের আগে পর্যন্ত আলোচনা হবে। তাহলে বিপাক নিয়ে আমরা আর এগোচ্ছি না, আমরা এখানে ছাড়ছি যে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ হয়ে যাওয়ার পর সেই খাদ্যবস্তুটা কি করবে, তা সমস্তটাকেই এক কথায় আমরা মেটাবলিজম বা বিপাক বলি, সেটা উপচিতি বা অপচিতি হতে পারে। ঠিক আছে, আর কিছু নাই এখানে। তাহলে এই যে যে ব্যাপারটা দেখাচ্ছিলাম আমরা, এটা কি, এটাকে বলা হয় ফেজেস অফ নিউট্রিশন, মানে পুষ্টির পর্যায়। পুষ্টি কিভাবে সম্পন্ন হয় আমাদের দেহে তার পর্যায় সমূহ। ঠিক আছে, তার মানে আমাদের আসল বিষয়বস্তু, পড়ার বিষয়বস্তু কিন্তু এখন আমরা এখানে আছি, অ্যাবজর্পশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখছি অ্যাবজর্পশন বা শোষণ। কোথায় কোথায় শোষণ হয় আমরা একটু আগে বলে দিয়েছি, কার্বোহাইড্রেট জাতীয় প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর নিউক্লিক অ্যাসিড কিসে কিসে ভেঙে গেছে, সেটা না জানলেও আগের দিনই জেনে গেছো, কোনো অসুবিধা নাই, জানো যে কিসে কিসে ভেঙে গেছে। এখন বিষয় হলো খাদ্যবস্তুর শোষণ। খাদ্যবস্তুর শোষণ কোথায় কোথায় হয়, কি মনে হয় তোমাদের খাদ্যবস্তুর শোষণ কোথায় কোথায় হতে পারে? কি মনে হয় কোথায় কোথায় হতে পারে? মুখগহ্বরে কি হতে পারে? মুখগহ্বরে থাকি বা কতক্ষণ, যে মুখগহ্বরে খাবারের হ্যাঁ, মুখগহ্বরে খাবারের শোষণ হবে, তাহলে মুখের মধ্যে খাবারটাকে আমরা কতটুকু টাইম রাখি যে শোষণ হবে? ঠিক আছে, তাহলে মুখগহ্বরের মধ্যে এখানে শোষণ হওয়ার কোনো বিষয় নেই, কারণ মুখগহ্বরের মধ্যে খাবারটা খুব অল্প টাইম থাকে, শোনো এখানে শোষণের কোনো গল্প নেই। খাবারটা যখন গিলছি, মানে গল্পলে তো কোনো প্রশ্নই ওঠে না। গ্রাস নালী কতক্ষণ বা টাইম থাকে, তাহলে গ্রাস নালীতেও খাদ্যবস্তুর কিন্তু শোষণের কোনো ব্যবস্থা নেই। তাহলে সোজা চলে এলো কোথায়, চলে এলো আমাদের পাকস্থলিতে। তাহলে পাকস্থলিতে খাদ্যবস্তুর শোষণ প্রথম শুরু হবে। দেখো হিসাব মতো, হিসাব যা জানাচ্ছে তাতে কিন্তু পাকস্থলিতে শোষণ হওয়ার কথা ছিল না। পাকস্থলিতে শোষণ হওয়ার কথা ছিল না, শোষণ হওয়ার কথা ছিল কোথায়? ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে, এবং সেটা কোথায়? ইলিয়ামে। ডিওডিনাম জেজুনামে হবে না, ইলিয়ামে হবে, এটা কথা ছিল। কিন্তু বিষয় হলো যে যদি দেখা যায় যে খাদ্যবস্তু সহজ সরল ফরম্যাটে আছে, তাহলে তার শোষণ হতে পারে পাকস্থলীতে। একটু গল্প করি। দেখো এমন ধরনের খাদ্যবস্তু যার আর কিছু ভাঙার নাই, ধরো মা তোমাকে গ্লুকন ডি খাইয়েছে, কষ্ট কষ্ট করে যাওয়ার পর এক গ্লাস গ্লুকন ডি নিয়ে দাঁড়িয়েছিল, বাবা খা, অনেক পরিশ্রম করে এসেছিস, হ্যাঁ কি করার আছে, ভাঙার আছে কিছু? কিছুই ভাঙার নাই, গ্লুকোজই তো গুলে দিয়েছে, তার ভাঙার কিছু নাই, তার শোষণ হয়ে যাবে স্টোমাক থেকে। ওকে, আচ্ছা ধরো সুক্রোজ খেয়েছি, আখের রস খেয়েছি, এক গ্লাস আখের রস খেয়েছি, সুক্রোজ আছে, HCl ভেঙে দেবে, গ্লুকোজ আর গ্যালাক্টোজে, গ্লুকোজের অ্যাবজর্পশন হয়ে যাবে পাকস্থলীতে। বিভিন্ন ধরনের ড্রাগস, না না নেশার দ্রব্য নয়, মেডিসিনের কথা বলছি। দেখো বিভিন্ন ওষুধ আমরা খাই, বিভিন্ন ওষুধকে ইনজেক্টও করা হয়। স্যারিডন বলছে 6 সেকেন্ডে কাজ করবে তাদের ওষুধ, বলছে করবে কিনা আমি জানি না, বলছে করবে।
তাহলে 6 সেকেন্ডে কি করতে হবে? ওষুধটা মুখে নেওয়ার পর তাকে অ্যাটলিস্ট পাকস্থলী দিয়ে যেতে হবে, সেখান থেকে অ্যাবজর্ব হতে হবে, রক্তে যাওয়ার পর সেই রক্ত টার্গেট রিজনে পৌঁছাবে, তারপর সে কাজ করবে। টোটাল টাইম বলছে 6 সেকেন্ড। বুঝে নাও কি স্পিডে কাজ করতে হবে। যদি তাদের কথা মতো কাজ করে তাহলে কি স্পিডে কাজ করতে হবে। ধরো গ্যাসের ওষুধ খাচ্ছ, একটা গ্যাসের ওষুধের দাম ধরো 15টার দাম 10 টাকা, সাপোজ হিস্ট্যাক খাচ্ছ 15টার দাম 10 টাকা। আর ধরো তুমি প্যান্টোসিড কোনো একটা কিছু খাচ্ছ, ধরো প্যানফার্টি খাচ্ছ, একটার দাম 15 টাকা। এই 15টার দাম 10 টাকা আর একটার দাম 15 টাকা। কি ডিফারেন্স কিছু আছে? নিশ্চয়ই কার্যকরিতায়। হ্যাঁ অবশ্যই আছে, ডিফারেন্স আছে কার্যকরিতায়। এতগুলো ওষুধের দাম 10 টাকা, মানে যেখানে তোমার 15টা, মানে বুঝতেই পারছো 1 টাকার নিচে পিস পড়েছে, 75 পয়সা করে পিস পড়েছে মোটামুটি, আর ওখানে একটা ওষুধের দাম 15 টাকা। পার্থক্য আছে। একটা ওষুধ খায়ে কাজ করছিল না, তোমাকে ইনজেক্ট করলো, নিশ্চয়ই পার্থক্য কিছু আছে। বিষয় হলো যখন গ্যাস অম্বল আমাদের অত্যধিক মাত্রায় চলে গেছে, এমন মাত্রায় চলে গেছে তোমাকে বাড়িতে রাখা যাচ্ছে না, তোমাকে হসপিটালে ভর্তি করতেছে, এমার্জেন্সিতে নিয়ে গেছে, মানে যে মাথা ফাতা ঘুরে কি সব হয়ে গেছে কে জানে। নিয়ে গিয়ে ডাক্তারবাবু বললো কিছু হয় না, এর প্রচুর গ্যাস অম্বল হয়েছে, দাঁড়ান, রেনটাক নিয়ে এসে ইনজেক্ট করে দিল। আর খাওয়ায়নি, খাইয়ে কাজ হবে না, কারণ খেয়ে তারপরে যাবে, ভাঙবে, অ্যাবজর্ব হবে, তারপরে রক্তে মিশবে, রক্ত গিয়ে কাজ করবে, এ সময় নাই, ডাইরেক্টলি রক্তে দিল, কি অনেকগুলো স্টেপ এগিয়ে রাখলো না। ইঞ্জেকশন দেওয়া হয় হয়তো তার জন্য। কোনো ওষুধ যখন ট্যাবলেট ফরম্যাটে পাওয়া যাচ্ছে তার দাম যদি 50 টাকা হয়, যখন ইঞ্জেকশনে পাওয়া যাচ্ছে তার দাম 100 টাকা। কারণ কারণ আরো সিম্পল ফরম্যাটে আছে, যাতে রক্তে গিয়ে কাজ করে, রক্তেই দিচ্ছে, আর ওটা খাবো তারপরে শোষণ হবে, তারপরে রক্তে যাবে, দিয়ে কাজ করবে, টাইম কম লাগবে, দাম বেশি লাগবে, সিস্টেমই তাই। তার মানে এই সমস্ত মেডিসিন যেগুলোকে আমাকে খুব তাড়াতাড়ি কাজ করাতে হবে, ওষুধের কোম্পানি সেই ফরম্যাটে তৈরি করে, যে ফরম্যাট তাড়াতাড়ি কাজ করবে। তো কিছু ফরম্যাট এক্সট্রা করতে গেলেই খরচা বেশি পড়বে, তো তোমার কাছে দাম বেশি নেবে। আর ওই ধার ধারে ফরম্যাটে গেলে সেই ইন্টেস্টাইন পর্যন্ত গিয়ে শোষণ হবে, দাম কম পড়বে, সময় বেশি লাগবে, সময়ের তো দাম, সময় বেশি লাগবে, দাম কম পড়বে, সবই সময়ের দাম। বোঝা গেল? আচ্ছা, তার মানে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ওষুধপত্রের মোটামুটি অ্যাবজর্পশন ম্যাক্সিমাম কোম্পানি চেষ্টা করে যেন স্টোমাক থেকে হয়, চেষ্টা করে কেন? তাহলে কাজ তাড়াতাড়ি হবে, আর কাজ তাড়াতাড়ি হলে পেশেন্ট তাড়াতাড়ি রিলিফ পাবে, তাহলে সেই ওষুধটা পপুলার হবে। এবার দামে হয়তো একটু বেশি পড়ে যাবে। আর কিসের হয়? অ্যালকোহল। অ্যালকোহলের অ্যাবজর্পশন স্টোমাক থেকে হয়। দেখো, যখন কেউ অ্যালকোহল খাচ্ছে, সে যদি পুরো মানে নেশাখোর না হয় আর কি, হ্যাঁ, তাহলে তার ধরো ধরো এক পেগ সে রাম, ভদকা, হুইস্কি এই ধরনের কিছু খেয়েছে, বিয়ার না, বা চুল্লু, হাড়িয়া, হাড়িয়া, মহুয়া, ধেনুয়া, পাঁচুই, হ্যাঁ, এইসব, এগুলো দেশি মদের নাম, ঠিক আছে? এই যে হাড়িয়া, পাঁচুই, ধেনুয়া, মহুয়া, পাঁচুই, এইগুলো সব দেশি মদের নাম, বিভিন্ন বিভিন্ন জায়গাকার নাম। হ্যাঁ, তুমি কোথাও পুরুলিয়ায় গিয়ে নামটা পাবে, কোথাও বীরভূমে গিয়ে নাম পাবে, কোথাও বর্ধমানের কোনো গ্রাম সাইডে গিয়ে নাম পাবে, এগুলো সব লোকাল নাম আর কি। হ্যাঁ, সব দেশি মদ, কোনো ফিল্ট্রেশন ছাড়া তৈরি হচ্ছে বিষ মদ গোদা বাংলায়। হ্যাঁ, যাই হোক, ক্যাপ্টেন বা 60-তেও হতে পারে। বলছি, বিয়ার বাদ দিয়ে কতটা পার্সেন্টেজে অ্যালকোহল হচ্ছে তার উপর ডিপেন্ড করছে তার কতটা নেশা হবে। সিম্পল ব্যাপার। দেশি মদের সবচেয়ে বেশি অ্যালকোহলের পার্সেন্টেজ আছে, আর বিয়ারে সবচেয়ে কম আছে। মাঝের গুলো মাঝামাঝি আছে, ক্লাস 12-এ গিয়ে পড়বে কোন মদে কত পার্সেন্টেজে অ্যালকোহল আছে, সেসবও আছে, কোনো চাপ নাই, সেসবও আছে। আরে বয়স তোমার অ্যাডোলেসেন্স, আর তোমার নেশার দ্রব্য নিয়ে কোনো টপিক থাকবে না, তাই হয়? যে পিরিয়ডে সবচেয়ে বেশি তারা এই সমস্যায় ভুগবে, এই যে র্যাগিং ট্যাগিং নিয়ে এত দেখছো বারবার অন্ত, সেখানে নেশার কথা তো বারবারই উঠে আসছে। এবং অবশ্যই বয়সটাই তো তাই নেশা করার, ঠিক আছে? সবাই করবে তা বলছি না, বলছি তাহলে সেই বয়সে সে অ্যাডোলেসেন্স পিরিয়ড, এবং সেখানে কোনো অ্যালকোহলিজম বা কোনো ড্রাগ অ্যাডিকশন নিয়ে কোনো টপিক থাকবে না সিলেবাসে, তাই হয়? বায়োলজি সিলেবাসে আছে, 12-এ আছে, এখনো বয়স হয়নি, একটু বয়স হোক, দিয়ে আছে। আমরা বলতে চাইছি অ্যালকোহল যদি সে পান করে তার অ্যাবজর্পশন হবে স্টোমাকে, এবং ডাইরেক্টলি নিয়ে যে দিয়ে দেবে লিভারে, যা কিছুর অ্যাবজর্পশন হবে সব নিয়ে গিয়ে সোজা লিভারে, সেটা স্টোমাকই হোক আর স্মল ইন্টেস্টাইনই হোক, বা লার্জ ইন্টেস্টাইনই হোক। লার্জ ইন্টেস্টাইনেরও শোষণ হয়, লার্জ ইন্টেস্টাইনেও শোষণ হয়, তাহলে 3টে জায়গায় শোষণ হয়।
মেন শোষণের জায়গা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, আর দুটো জায়গা রয়েছে স্টোমাক, যেখানে ভাঙার কিছু নাই, সিম্পল ফরম্যাট, ডাইরেক্টলি অ্যাবজর্পশন। আর শেষটাই বলবো কি কিসের অ্যাবজর্পশন হয়। আমরা যখন লোকজনের কাছে শুনি এই লোকটা প্রচুর মদ খায়, দিয়ে এর কি নষ্ট হয়েছে, লিভার নষ্ট হয়েছে, পাকস্থলী নষ্ট হয়েছে বলে নাই, বলছে লিভার নষ্ট হয়েছে। আচ্ছা খেলো তো মদ, আর মদ তো গেল পেটে, লিভার মানে পাকস্থলীতে, লিভার কেন নষ্ট হলো? কারণ লিভার তো প্রথম পেয়েছে। একজন লোক বিষ খেলেও প্রথম বিষটা যাবে লিভারে, আপেল খেলেও যাবে লিভারে, মদ খেলেও যাবে লিভারে। কারণ লিভার হলো ম্যানেজার, সবকিছু তুলে নিয়ে গিয়ে আগে লিভারে পৌঁছে দেবে, লিভার ম্যানেজ করবে, তারপরে তাকে হার্টে পাঠাবে, হার্ট একবার লাংস থেকে ঘুরিয়ে নিয়ে এসে পাম্প করে দেবে, গোটা বাড়িতে চলে যাবে। তাহলে নেশার জন্য অ্যালকোহল যদি হয়, অ্যালকোহল কতটা আছে তার উপর ডিপেন্ড করছে তার কতটা নেশা হবে, এবং অবশ্যই সেই লোকটার উপরও ডিপেন্ড করছে। কারণ সে যদি পাকা মাতাল হয় আর কি, তাহলে তার এক পেক দু পেকে কিছু হয় না। আর যে মানে ওই পেচ মাতাল বলে হয়, তাহলে তার আবার এক চিবিতেই নেশা হয়ে যায়, তার আবার গন্ধ শুকেও মাঝে মাঝে নেশা হয়ে যায়, তার আবার মাঝে মাঝে গন্ধ শুকেও নেশা হয়ে যায়। হ্যাঁ, অনেক রকমের লোক আছে। বিষয় বিষয় কিন্তু রিলেটেড, বিষয় কোনো গল্প কথা নয়, বিষয় ফিজিওলজি। কারণ সে অ্যালকোহলিজমে অভ্যস্ত, সেই জন্য তার অল্পতে নেশা হচ্ছে না। যার যার অ্যালকোহলিজমে প্র্যাকটিস নাই, তার অল্প অ্যালকোহলই কিন্তু নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, আর সেই জন্য তার ক্ষেত্রে এই বিপর্যয়টি আসে। সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার বিষয় হলো, তাহলে আমরা বুঝলাম মোটামুটি যে অ্যালকোহলের অ্যাবজর্পশন থেকে হলো। আমরা শেষে একবার লিভারে যখন যাব তখন এগুলো নিয়ে আরেকবার আলোচনা করে দেবো। আর যদি কোনো ভারী ধাতু থাকে তারও অ্যাবজর্পশন হতে পারে, ভাঙার কিছু নাই। হেভি মেটালস যদি কিছু হয়, পারদ, সীসা, অ্যান্টিমনি যদি কিছু হয়, এসব কিছু খাইয়ে দিয়েছে কেউ, ম্যাগি বা কিছু সঙ্গে যেমন খাওয়ার ছিল আর কি, তখন কিছু খাইয়ে দিয়েছে, তাহলে তার অ্যাবজর্পশন মোটামুটি স্টোমাক থেকেই হয়ে যায়। ভাঙার যা কিছু নাই তার অ্যাবজর্পশন হয়ে যাবে। কমপ্ল্যান, হরলিক্স, বোনভিটা, পিডিয়াশিওর, প্রোটিন প্লাস, আরো ন্যানপ্রো, যত যত খাবারের নাম বলছে কোম্পানিটা, সবারই অ্যাবজর্পশন মোটামুটি স্টোমাক থেকে হবে। কারণ ভাঙার কিছু নাই। এরা সবাই বলছে আমাদের ফুডে, আমাদের ফুড না, নিউট্রিয়েন্টস, আমাদের খাদ্যবস্তুতে এই 36 রকমের নিউট্রিয়েন্টস আছে, যা এই আছে ওই আছে সেই আছে। যারা নিউট্রিয়েন্টস আর খাদ্যবস্তু, ফুড আর নিউট্রিয়েন্টস এর মধ্যে পার্থক্য কি? নিউট্রিয়েন্টস ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়, আর ফুডকে ভেঙে নিউট্রিয়েন্টসে কনভার্ট করতে হয়। যখন ভাত খাচ্ছি, ভাতকে ভেঙে নিউট্রিয়েন্টসে কনভার্ট করতে হবে, তারপরে অ্যাবজর্ব হবে। আর যখন হরলিক্স খাচ্ছি, তখন নিউট্রিয়েন্টসই খাচ্ছি, তো ডাইরেক্টলি অ্যাবজর্ব হবে, ভাঙা কিছু না। এই তো পার্থক্য সব। তার মানে ভাঙার কিছু নাই এমন জিনিসপত্র সব অ্যাবজর্পশন হয়ে গেল স্টোমাক থেকে। বোঝার কিছু নাই। এবার আমরা আসল জায়গায় আসবো, সেটা হলো ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্র, যেখান থেকে খাদ্যবস্তুর অরিজিনালি বেশিরভাগ ক্ষেত্রে শোষণটা হয়। এবং সেটা ডিওডিনাম না, জেজুনাম না, সেটা হলো ইলিয়াম। তাহলে ইলিয়াম বললেই আমাদের সেই ভিলাইয়ের কথা আসবে, মাইক্রোভিলাইয়ের কথা আসবে। এবং আমাদের ওই যে 6 মিটার ক্ষুদ্রান্ত্রের ওই অংশ ইলিয়াম, তাতে মোটামুটি 50 লক্ষ ভিলাই আছে, যাদের অ্যাপ্রক্সিমেট যে লেন্থ 35 থেকে 40 কিলোমিটার, আমরা বলেছি আগের দিনকে। সেই লেন্থ জুড়ে খাদ্যবস্তুর শোষণ চলবে। তাও দেখো এখানে লিখে রেখেছি, সব খাবারের শোষণ হয় না, তাই না? এত ভাঙার পরও, এত কষ্ট করার পরেও সব খাবারটা শোষণ করতে পারলো না 35 কিলোমিটার ধরে, তার মানে আরো সময় লাগতো, অত কে দেবে? যাই হোক, শোষণ কিভাবে হয় সেগুলো দেখবো। দেখো, প্রথমে আমার কাজ হলো যে একটা একটা ভিলাইকে আঁকা। তাহলে পাশের ভিলাইকে আর আঁকলাম না, একটা ভিলাই নিশ্চয়ই বুঝতে পারছো, আঙুলের মতো যে প্রবর্ধক গুলোর কথা বলা হয়েছিল। এবং তার সঙ্গে আমাকে এখানে আঁকতে হবে অবভিয়াসলি মাইক্রোভিলাই। তাহলে এগুলো ভিলাইয়ের যে সেল দিয়ে তৈরি, সেগুলো মাইক্রোভিলাই, মাইক্রোভিলাইয়ের কোষ। আর যে দাগগুলো পড়ছে আর কি, সে দাগগুলো অ্যাকচুয়ালি সেলের মেমব্রেন, নো ডাউট। সে দাগগুলো সেলের মেমব্রেন, মাঝে একটা করে গোল দিচ্ছে, এগুলো নিউক্লিয়াস, আর কিছু না। তাহলে এগুলো সব সেলের মেমব্রেন। আর আঁকলাম না, প্রয়োজন নেই। পাশে আমরা কি করব, এইরকমই একটি ছবিকে আমরা জুম করে এখানে তুলে আনবো। তাহলে এটা হলো সেই মাইক্রোভিলাইয়ের কোষ, দেখবে একটু মন দিয়ে। তাহলে মাঝখানে আমরা এঁকে দিলাম একটা ল্যাকটিয়ালস, মানে লসিকা বাহ। মাঝখানে এঁকে দিলাম ল্যাকটিয়ালস বা লসিকা বাহ। আচ্ছা, এই লসিকা বাহ নিচের দিকে এসে সাবমিউকোসা লেয়ারে
যারা প্রথম থেকে ক্লাস করছে তারা জানে সাবমিউকোসা লেয়ার আছে, মিউকোসা লেয়ার, তারপর সাবমিউকোসা লেয়ার। সেই সাবমিউকোসা লেয়ারে কিছু প্যাচ তৈরি করে, যাকে পেয়ার্স এর প্যাচ বলে, পেয়ার্স প্যাচ। ওকে, আচ্ছা, এর সঙ্গে আর কি আছে? রক্ত জালিকা, না? রক্ত জালিকা। আমরা জানি কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবারের অ্যাবজর্পশন হয় রক্তজালক দিয়ে, এবং ফ্যাটের অ্যাবজর্পশন হয় লসিকাবাহ দিয়ে। মাঝে নীল রঙের যেটাকে আমরা ল্যাকটিয়াস বলছি সেটাকে বলা হয় লসিকাবাহ। এবং আশেপাশে বুঝতেই পারছি এটা কালার তো লাল রঙেরই চেষ্টা করছি, এটা হলো রক্তবাহ। আলটিমেট দুজনারই ঠিকানা একই জায়গা, লিভার। যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার হয় তাহলে তার শোষণ হবে এখান থেকে এখানে। আচ্ছা, বুঝতে পারছো তো খাবারটা এইদিকে যাচ্ছে? যে বুঝতে না পারবে বলবে, কারণ এই হলো সেই চ্যানেলটা, আর এই হলো সেই ভিলাই। তাহলে এইদিকেও আমরা ভিলাই গুলো এইভাবে আঁকতে পারি, যেমন খাবারটা যাচ্ছে এই পথে, তাহলে একটা ভিলাইকে আঁকা হয়েছে, একটা খাবার যাচ্ছে ওই পথে। তাহলে এখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হয় তাহলে রক্তবাহ দিয়ে, যদি প্রোটিন জাতীয় খাবার হয় তাহলে রক্তবাহ দিয়ে, আর যদি ফ্যাট জাতীয় খাবার হয় তাহলে রসিকাবাহ দিয়ে অ্যাবজর্পশন হবে। এগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম আমরা অবশ্যই কার্বোহাইড্রেটের যে অ্যাবজর্পশন প্রক্রিয়া বা শোষণ প্রক্রিয়া সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পরীক্ষার জন্য অবশ্যই কার্বোহাইড্রেটের শোষণ প্রক্রিয়া ইম্পর্টেন্ট। তার আগে একটা জিনিস বলে রাখি, মেজর জিনিস বলে রাখি, যেটা সবার ক্ষেত্রেই কমন। এখানে যাই অ্যাবজর্ব হোক না কেন, প্রায় 95% খাদ্যবস্তু, নিউট্রিয়েন্টস, খাদ্যবস্তু না বলাই ভালো, সব তো ভেঙে চুরে গেছে, নিউট্রিয়েন্টস, 95% নিউট্রিয়েন্টস এরা যাবে হেপাটিক পোর্টাল ভেন হয়ে লিভারে। হেপাটিক পোর্টাল ভেন, দেখো আমরা সার্কুলেটরি সিস্টেম পড়বো, সার্কুলেটরি সিস্টেম পড়ার সময় আমরা ভেন পড়বো সিধা, ধমনী পড়বো, রক্তজালক পড়বো। ভেন সম্পর্কে আমাদের প্রাথমিক আইডিয়া আছে ক্লাস 9 থেকে, একটু একটু আছে নিশ্চয়ই, যে হার্টের মধ্যে যারা প্রবেশ করছে তারা ভেন, যে সমস্ত রক্তবাহ হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করছে তাদেরকে ভেন বলা হয়, আর যারা হার্ট থেকে বেরিয়ে যাচ্ছে তাদেরকে ধমনী বলা হয়, আর্টারি বলা হয়। তাহলে ভেন মানে সিধা হার্টে প্রবেশ করছে, আর আর্টারি মানে ধমনী হার্ট থেকে বেরিয়ে আসছে। ওকে, তাহলে আমরা লিখেছি হেপাটিক পোর্টাল ভেন। তাহলে এখানে পোর্টাল বলে একটা কথা আসছে, হেপাটিক মানে লিভার, তাহলে পোর্টাল কি? দেখো পোর্টালেরটা একবার শুনে রাখো, পোর্টাল মানে হলো লোকাল। পোর্টাল আর সিস্টেমিক দুটো কথা আছে, পোর্টাল আর সিস্টেমিক দুটো কথা আছে। যে সমস্ত শিরা ডাইরেক্টলি হার্টে চলে যায় তাদেরকে সিস্টেমিক শিরা বলা হয়, সিস্টেমিক ভেন বলা হয়। যে সমস্ত ভেন ডাইরেক্টলি হার্টে যায় তাদেরকে সিস্টেমিক ভেন বলা হয়। আর যারা কোনো অর্গানকে ভায়া করে যায় হার্টে, সবাই হার্টেই যাবে, কোনো অর্গানকে ভায়া করে হার্টে যায় তাদেরকে বলা হয় পোর্টাল ভেন। বোঝা গেল? তাহলে এক ধরনের ভেন ডাইরেক্টলি হার্টে যাচ্ছে তাদেরকে সিস্টেমিক ভেন বলছি, আর যারা কোনো অর্গানকে ভায়া করে যাচ্ছে তাদেরকে আমরা পোর্টাল বলছি। কাকে ভায়া করে যাচ্ছে? লিভারকে, সুতরাং তার নাম হেপাটিক পোর্টাল ভেন। মানে এই খাদ্যবস্তু, এই রক্ত বাহ প্রথমে লিভারে যাবে, লিভার থেকে হার্টে চলে যাবে। বোঝা গেল? সেই জন্য এর নাম হেপাটিক পোর্টাল ভেন। চিন্তা করার কিছু নাই, আমরা যখন বডি ফ্লুইড সার্কুলেশন পড়াবো সব ধরে ধরে বোঝাবো। এখন প্রাইমারি আইডিয়া যেটুকু লাগবে দিলাম। গল্প বলি একটা। ধরো তোমার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে, আর এই পুকুরের পাশে তোমারই বাড়ি আছে, আর কারোর বাড়ি নেই। আর পুকুরে যা মাছ চাষ করেছে না, প্রচুর মাছ চাষ করেছে, আর পুকুরে যে মাছ চাষ করেছে তার বাড়ি অন্য জায়গায়। এবার যা হয় আর কি, পুকুরে দুপুর বেলা, সন্ধ্যা, বিকাল বেলা লোকজন ছিপ ফেলে, কেউ কেউ তো আবার রাতে বেলা এসে সে খ্যাবলা জাল দিয়ে তো তুলে নিয়ে চলে যায় মাছ। যারা জানে না এসব বিষয়ে তাদের জানার দরকার নেই, জাস্ট গল্প বলছি তো, না জানলেও চলবে। তো তোমার কি কাজ? তোমার কোনো কাজ নাই, তোমার যা চোখে পড়ে, ধরো ঘাটে গেছো জল আনতে, একবার চোখে বললো যে ওই ছেলেটা মাছ ধরছিল, আচ্ছা, একবার জানলা দিয়ে উঁকি মারছে দেখলে কেউ একজন মাছ ধরছে, তো এইগুলোকে ওই লোকটি কানে তুলে দেওয়া। তোমার কাজ, তুমি ভালো মানুষ হিসাবে কাজটা করো। যে লোকটা খাটাখাটনি করে মাছ চাষ করেছে, পয়সা খরচা করেছে, মাছ চাষ করেছে, একটা লোক চুরি করে নিয়ে চলে যাচ্ছে,
কিন্তু ভালো জিনিস নয়, তুমি ভালো কাজই করছো, খারাপ কাজ করো না, এটা পিন মারা নয়, এটা ভালো কাজই করছো। এবার তুমি ভাবো এই লোকটা যখন তার পুকুরে মাছ ধরবে কি হবে, তোমাকে দুটো দিয়ে যাবে কিনা? লজিক্যালি ব্যাপার যে তোমাকে দু চারটে পিস দিয়ে মানে দু চারটে মাছ দিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 95% লিখেছি, কেন লিখলাম? কারণ এখানে যারা আছে তারা পুরো চুপচাপ দেখবে, হ্যাঁ শোষণ হচ্ছে এখানে, আর এখান থেকে সব গুটিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো না? তো এদেরকে কিছু নিয়েই নেবে না। বুঝতে পারলে কথাটা? মানে এখানে যে খাদ্যবস্তুর এই যে 50 লক্ষ ভিলায়ের যে খাদ্যবস্তু শোষণ হচ্ছে, নিউট্রিশন শোষণ হচ্ছে, তার কিছু অংশ এদের আশেপাশে কোষ নিয়ে নেয় ডাইরেক্টলি। নেওয়া উচিত ছিল না, কিন্তু নিয়ে নেয়। কারণ এগুলো নিয়ে আবার রক্তে যাবে, সেই রক্ত ঘুরে ঘুরে হাটে ঘুরে ঘুরে এসে ওই ঘুরে ঘুরে আবার এখানে আসবে। এখান থেকে নিয়ে নি খানিক। তো 5% বাদ দিয়ে দিলাম, বাকি মেজরিটি কিন্তু নিয়ে চলে যাচ্ছে হেপাটিক পোর্টাল ভেন লিভারে। লিভারে গিয়ে কি করছে সেটা আমরা নেক্সট দিনকে দেখবো, মেটাবলিজমে। কারণ মেটাবলিজমের প্রধান জায়গা হলো লিভার। আর লিভারের কার্যাবলী তখন আমরা ভালো করে বুঝতে পারবো যে হেপাটিক পোর্টাল ভেন যে সমস্ত খাবারগুলো তুলে নিয়ে এসেছিল ওখানে, এরপর কি করবে। বোঝা গেল? এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড যার কথা বলছি সবার জন্য প্রযোজ্য, যা বললাম সেই মাছ ধরার গল্প। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্টলি চলে আসবো কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন। ঠিক আছে, পরীক্ষায় অবশ্যই আসে কার্বোহাইড্রেট এবং ফ্যাট। সৌভাগ্যবশত প্রোটিনের, দুর্ভাগ্যবশত প্রোটিনের অ্যাবজর্পশন পরীক্ষায় আসে না। কেন? লেখার মতো কিছু নাই, তাই আসে না। আমরা পরিপাক করানোর সময় বলেছিলাম যে কার পরিপাক পরীক্ষায় আসবে না? ফ্যাটের পরিপাক পরীক্ষায় আসবে না, কারণ লেখার মতো কিছু নাই। তাহলে পরিপাকে ফ্যাটের পরিপাক পরীক্ষায় আসবে না, শোষণে প্রোটিনের শোষণ আসবে না। বোঝা গেল? এগুলো মন দিয়ে শুনে রাখবে, এগুলো পরীক্ষা আসবে না। আচ্ছা, এবার দেখো ভালো করে মন দিয়ে, কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন। কার্বোহাইড্রেট দু রকম ভাবে অ্যাবজর্ব হয়। একটা হলো সোডিয়াম ডিপেন্ডেন্ট পাথওয়ে, সোডিয়াম ডিপেন্ডেন্ট পাথওয়ে মানে সোডিয়াম নির্ভরশীল। আর একটা হলো সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে, ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে। আর লিখতে পারছি না, পাথওয়ে। এবার এই 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 সেলটা না, তুমি এইখানে কোন একটা সেলকে কম্পেয়ার করো, এটা এই সেলটা হলো এই সেলটা। তাহলে খাবার আছে এখানে, সাপোজ গ্লুকোজ, এগুলো এগুলো সব গ্লুকোজ। আর এগুলো ধরো সোডিয়াম, এগুলো সোডিয়াম। আমরা বলেছি সোডিয়াম নির্ভরশীল শোষণ প্রক্রিয়া, এগুলো সোডিয়াম। যেটা সেল আঁকা আছে এটা মাইক্রোভিলাই, আর যে লাইন দিয়ে আঁকা আছে সেটা নো ডাউট সেল ওয়াল, সরি সেল মেমব্রেন। সেল মেমব্রেনে ডিফারেন্ট টাইপস এর প্রোটিন ছিল, সেই প্রোটিনের মধ্যে ক্যারিয়ার প্রোটিন, রিসেপ্টর প্রোটিন, চ্যানেল প্রোটিন, এটসেট্রা এটসেট্রা ছিল। আর এখানে সেরকমই একটি প্রোটিনকে আমরা আঁকছি। সাপোজ এখানে একটা প্রোটিনকে আঁকলাম এরকম করে, একটা গোল করলাম, একটা এরকম করলাম, দেখে নিলাম। তুমি আরো 5টা আঁকতে পারো পরীক্ষার হলে, আমার কোনো অসুবিধা নেই, আমি একটা দিয়ে কাজ চালাবো। সোডিয়াম যদি এখানে বাইন্ড করে, সোডিয়াম যদি এখানে, এটাকে সোডিয়াম বলেছি, সোডিয়াম যদি এখানে বাইন্ড করে তাহলে গ্লুকোজ বাইন্ড করবে, আর সোডিয়াম যদি বাইন্ড না করে গ্লুকোজ বাইন্ড করবে না। মানে এই প্রোটিনটার কনফিগারেশন বা গঠন নির্ভর করে সোডিয়ামের উপর। তাই তো লেখা আছে সোডিয়াম ডিপেন্ডেন্ট পাথওয়ে, সোডিয়াম নির্ভরশীল প্রক্রিয়া। খাবারটাকে কোথায় যেতে হবে ভেবে দেখো, খাবারটাকে এখানে আসতে হবে, তাই না? দেখো এটা সেল, খাদ্যবস্তু এখানে আছে, এখানে যেতে হবে। তাহলে এই সেলটাকে বার করে এখানে ঢুকতে হবে, এই তো বিষয়। তাহলে এখানে আছে খাদ্যবস্তু, এখানে আসতে হবে প্রথম মাইক্রোভিলাস সেলে, সেখান থেকে ব্লাডে আসতে হবে। তাহলে এখানে এই যে মেমব্রেনের যে প্রোটিন, সেই প্রোটিন এ দুনি দেখেছো? দুনি খুব পুরোনো আমলের জিনিসপত্র, চাষ করার কাজে ব্যবহার করা হয়, বড় নৌকার মতো, এরকম সরু নৌকার মতো জিনিস, জল তোলার কাজে ব্যবহার হয়। এক প্রান্তে ডুবিয়ে দেয় যেখানে জল আছে, ধরে তুলে দেয়, আর সেই জলটা ওইদিকে গিয়ে পড়ে। আবার এদিকে ডুবিয়ে দিল, জলটা নিয়ে নিল, আবার তুলে দিল, জলটা দিকে গিয়ে পড়লো। বালতি বালতি করে জল ছেঁচার থেকে অনেক সহজতর পদ্ধতি আগে ছিল, এখন তো সব আধুনিক সময়। বলছি এই দেখো দেখো দেখো, অত ভাবার দরকার নাই। দেখো এইদিকে ধরলো, ছাড়লো, এদিকে ধরলো, এদিকে ছাড়লো, এই তো কাজের।
তাহলে এই মেমব্রেন প্রোটিন এইদিকে ধরলো একে আর উল্টে দিল, ওইদিকে ছেড়ে দিল, এদিকে ধরলো ওইদিকে এইভাবে সোডিয়াম ডিপেন্ডেন্ট পাথ হয়ে চলছে। তুমি যত ইচ্ছা গ্লুকোজ খাও, যত ইচ্ছা কার্বোহাইড্রেট খাও, যদি সোডিয়াম না থাকে গ্লুকোজের অ্যাবজর্পশন হবে না। আচ্ছা, অ্যাবজর্পশন রেট বলি। দেখো, যদি গ্লুকোজের অ্যাবজর্পশন রেট 100% হয়, তাহলে গ্যালাক্টোজের অ্যাবজর্পশন রেট 115%। ভেবে দেখো একবার, গ্লুকোজ এটা গ্যালাক্টোজ, পার্সেন্টেজে আবার 115%। হ্যাঁ, আর বাকি সব জাইলোজ, ম্যানোজ, এর মাঝে ফ্রুক্টোজ বা লেবুলোজের আছে প্রায় 50% মতো লেবুলোজের আছে। হ্যাঁ, তারপরে জাইলোজ, ম্যানোজ এদের সব আছে। গ্লুকোজকে 100% ধরা হয়েছে, তার এগেনস্টে গ্যালাক্টোজ হলো 115%। মানে সবচেয়ে হাইয়েস্ট রেটে অ্যাবজর্ব হয়, খুব সহজে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় গ্যালাক্টোজ, তারপরে গ্লুকোজ। দুধে কি আছে? ল্যাকটোজ। ভাঙলে কি হয়? গ্লুকোজ আর গ্যালাক্টোজ, সব গোড়ালার ব্যাপার। একটা বাচ্চা ছেলে যখন ব্রেস্ট ফিডিং করছে, সে অবভিয়াসলি দুধের মধ্যে মিল্ক সুগার হিসাবে যা পাবে তা ল্যাকটোজ। তাকে ভেঙে আসবে দুটি জিনিস, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এই দুটোই তার কাছে খুব সহজতর উপাদান অ্যাবজর্পশনের ক্ষেত্রে, তাই এদের অ্যাবজর্পশন রেট হাই করে রেখেছে যাতে সে খুব সহজে অ্যাবজর্ব করতে পারে। সেই জন্য গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দুজনের অ্যাবজর্পশন রেট হাই। এবং গ্যালাক্টোজ তার মেমব্রেন, তার নিউরনের ক্ষেত্রে মায়োলিন সিদ গঠনে সাহায্য করে, বলতে পারো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি করতে সাহায্য করে। ওর জন্য বাচ্চাদের জন্য গ্যালাক্টোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা দুধে আছে, আর তার অ্যাবজর্পশন রেট হাই। তো বাচ্চাটা খুব সহজেই সেই গ্যালাক্টোজকে পেয়ে যাবে এবং তার নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে কাজে লাগাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এখানে বলে দিয়েছি যার শোষণ হচ্ছে সে কিন্তু গ্লুকোজ, এখানে যার শোষণ হচ্ছে তার কিন্তু গ্লুকোজের শোষণ হচ্ছে। তাহলে গ্লুকোজের শোষণ হতে গেলে কাকে লাগবে? সোডিয়ামকে লাগবেই লাগবে। তাহলে সোডিয়ামকে যদি থাকে, তাহলে সোডিয়াম এখানে বাইন্ড করবে, আর সোডিয়াম ওই মেমব্রেন প্রোটিনে একটা জায়গা করে দেবে গ্লুকোজকে, ঠিক গ্লুকোজকে বাইন্ড করার জন্য। দুজন একসঙ্গে বাইন্ড করে একই দিকে যাবে, এই একই দিকে যাওয়াকে বলা হয় সিমপোর্ট। আমরা পরে পড়বো সিমপোর্ট আর অ্যান্টিপোর্ট। হ্যাঁ, একজন গেল একজন এলো, এটা যদি হয় তাহলে অ্যান্টিপোর্ট বলা হয়। একই দিকে যদি দুজন যায় তাহলে সিমপোর্ট বলা হয়, এটা সিমপোর্ট হয়। ওকে, এবার দেখো খুব সহজ ব্যাপার। গ্লুকোজ চলে এসছে এখানে, গ্লুকোজ চলে এসছে এখানে, 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 পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ব্লাড, পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ব্লাড। আচ্ছা, ব্লাডে যে খাদ্যবস্তুটা ব্লাডের মধ্যে এসছে, আমি আগেরটা ভাবলাম, তারা কি এখানে নিয়ে বসে থাকবে চুপচাপ হাত গুটিয়ে? ব্লাড তো ফ্লো হচ্ছে, সে তো এখান থেকে গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে। তাহলে এখানকার যে গ্লুকোজের ঘনত্ব, সেটা লো থাকবে না হাই থাকবে? অবভিয়াসলি লো থাকবে, কারণ আগের গুলো তো নেই, আগের গুলো তো নিয়ে পালিয়ে গেছে। কিন্তু এখানে অ্যাবজর্পশন চলছে বলে এখানে থাকবে হাই, ব্যাপন প্রক্রিয়া। এখানে আর কিছু নাই, সিম্পল ডিভিশন, সাধারণ ব্যাপন প্রক্রিয়ায় এখানে গ্লুকোজ ওখানে পৌঁছে যাবে ব্লাডে, ব্লাড নিয়ে চলে যাবে। বুঝা গেল? যত অ্যাবজর্পশন চলবে তত এখানে গ্লুকোজ লেভেল হাই দেখাবে, ব্লাড আগেরটা নিয়ে পালিয়ে গেছে, তোমার ব্লাডের মধ্যে লেভেল লো দেখাবে, হাই থেকে লো এ যাবে, সাধারণ ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে চলে যাবে, ওইগুলো নিয়ে যাবে। সবই ঠিক আছে, একটা ঝামেলা রয়ে গেল। কিসের ঝামেলা? সোডিয়ামের ঝামেলা। সোডিয়াম তো ভেতরেই এসছে, তাই না? সোডিয়াম গুলো তো ভেতরে চলে এসছে, তাহলে ও নাই চলে গেল, সোডিয়ামও কি ভেতরে রক্তের সঙ্গে পালাবে নাকি? তাহলে তো প্রেশার লেভেল হাই হয়ে যাবে, হাই প্রেশার হয়ে যাবে তার। সোডিয়াম গ্লুকোজের শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বলে কি কারণে বসে বসে নুন খাবো নাকি আমি তাহলে, বা শুধু মুড়িই খাবো? সোডিয়াম থাকবে মানে নুন নুন জিনিস খাবো, অনেক সোডিয়াম থাকবে, তাহলে গ্লুকোজের শোষণ হয় না? না, এমনটা তো নয় ব্যাপারটা। তাহলে সোডিয়াম এখানে রেডিমেড আছে, তুমি নুন খাও আর না খাও, তাহলে সোডিয়ামকে ফিরিয়ে দিতে হবে। গোদা বাংলায় হলো সোডিয়ামকে ফিরিয়ে দিতে হবে। তো সোডিয়ামকে ফেরাবো কিভাবে? সোডিয়ামকে ফেরাবো ঠিক আছে, কিন্তু এখানে একটু খরচা করতে হবে, এখানে একটু খরচা করতে হবে। আর খরচা মানে এখানে তো টাকা পয়সা নয়, শক্তি। এটিপি খরচা করে সোডিয়ামকে তার বিপরীত সাইডে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। এখানে সোডিয়াম গুলোকে একটু এটিপি খরচা করে এই পাশে আবার পার করতে হবে, ওটা প্রসেসটা চলতে থাকবে। এই প্রসেসে কোনো শক্তি লাগে না, কিন্তু ওইটাকে ফিরিয়ে দিতে শক্তি লাগে। সুতরাং এটাকে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে পারি। এই হয়ে গেল সোডিয়াম ডিপেন্ডেন্ট পাথওয়ে। সহজ ব্যাপার, বইয়ে পড়বে, একটু জটিল লাগবে,
আমি সহজ করে বলে দিয়েছি। বাকি যেগুলো রয়েছে, বাকি যে সুগার গুলো রয়েছে তাদের অ্যাবজর্পশন আরো সোজা। কিরকম? সিম্পল ডিফিউশন। কি দেখাবো? সিম্পল ডিফিউশন। মানে এখানে ধরো ফ্রুক্টোজ আছে, সাপোজ এখানে ফ্রুক্টোজ আছে, এখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, এখানে আবার বেশি হয়ে যাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, আর কোনো ঝামেলাই নাই। সুতরাং সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট পাথওয়েতে ঝামেলা কিছু নাই, শুধু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যাবে, সিম্পল ভাবেই হয়ে যাবে। এই নিয়ে হয়ে গেল কার্বোহাইড্রেটের শোষণ প্রক্রিয়া, যা মেনলি ঘটছে কোথায়? অবশ্যই ইন্টেস্টাইনে কথা বলা হচ্ছে। কারণ যদি স্টোমাকে হতো তাহলে নিশ্চয়ই এত গল্প শোনাতাম না তোমাকে, কারণ ভিলাই তো স্টোমাকে নাই। তাহলে গ্লুকোজের দেখো, যতটা পরিমাণ আমি গ্লুকোজ খেয়েছি তোমাকে বুঝতে হবে। তুমি গ্লুকন ডি খেয়েছো কি সবসময় গ্লুকন ডি খাবে? ভাত খাবে তো, মুড়ি খাবে তো, রুটি খাবে। তাহলে গ্লুকন ডি খেয়ে নাই গ্লুকোজ তুমি পেলে রেডিমেড স্টোমাকে, কিন্তু যখন এক থালা ভাত খেয়েছিলে স্টোমাকে কি তুমি গ্লুকোজ পাবে? গ্লুকোজ তো পাবে ইন্টেস্টাইনে গিয়ে। তাহলে শোষণের মেন জায়গা তুমি যদি ভাবছো স্যার গ্লুকোজ যদি সংক্ষেপে স্টোমাকই হয়ে যায়, তাহলে ফালতু এত দূরে এসে ঝামেলা করছে কেন? কারণ তোমাকে বুঝতে হবে তুমি যত কার্বোহাইড্রেট খেয়েছো সবই স্টার্চ, আর স্টার্চের একদম ভাঙা শেষ হয় স্মল ইন্টেস্টাইনে জেজুনামে গিয়ে, তাহলে ইলিয়ামে গিয়ে তার শোষণ হবে। এটাই সিম্পল ব্যাপার। তো এখানে কার্বোহাইড্রেটের শোষণ প্রক্রিয়া শেষ। কোনো ডাউট নেই? প্রোটিনের শোষণ প্রক্রিয়া কি বলবো, পরীক্ষায় তো আসবে না, আসলে কিছু নেই তো আসার মতো। কি হবে তাহলে? হবে যেটা, সেটা হলো প্রোটিন ভেঙে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড। সবাই জানি আমরা প্রোটিন ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। যেমন করে ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ এদের অ্যাবজর্পশন হচ্ছিল না, ঠিক তেমন করে অ্যামাইনো অ্যাসিড এখানে, অ্যামাইনো অ্যাসিড এখানে। বলো কি আসবে পরীক্ষায়? কিছুই আসার নাই, সেই জন্য পরীক্ষায় আসে না। তাহলে প্রোটিনের অ্যাবজর্পশন ভাবছো সবচেয়ে সোজা? না না, অত নয়, এটা ব্যাপার আছে। হ্যাঁ দেখতে লাগে সোজা, যেমন ফ্যাটেরটা বললাম দেখতে লাগছে সোজা, কিন্তু ফ্যাটের ডাইজেশন অত্যন্ত কঠিন ব্যাপার। প্রোটিনের অ্যাবজর্পশনের ক্ষেত্রে দুটো বিষয় বলবো আমি, পরীক্ষায় তো আসবে না, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় এখানে অ্যালার্জি নিয়ে দু চারটে কথা বলবো। দেখো, যখন আমরা অ্যালার্জি নিয়ে আলোচনা করব ক্লাস 12-এ মেনলি, এখন অ্যালার্জি নিয়ে কেন একবার কথা বলবো, যেহেতু খাবারের কথা চলছে, তাহলে খাবারের সঙ্গে রিলেটেড যে অ্যালার্জি গুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে হবে। দেখো, বেশিরভাগ খাবারে অ্যালার্জি হয় সবই প্রোটিন জাতীয়, চিংড়ি, কাঁকড়া, আহ বেগুন, ডিম, যেগুলোতে অ্যালার্জি হয় না বেশিরভাগই কিন্তু প্রোটিনেশিয়াস খাবার। কি হয় সমস্যাটা? বেগুন তো দোষ করে নাই, কারণ বেগুন সবাই খেলো, আমার অ্যালার্জি হলো, বাকিদের অ্যালার্জি হলো না, তো সমস্যা কার? আমার, বেগুনের না। তা ডিম সবাই খেলো কিছু হলো না, আমার ডিম অ্যালার্জি হলো, সমস্যা কার? ডিমের নয়, আমার। তাহলে কি হচ্ছে, হচ্ছেটা কি যার জন্য আমার এই সমস্যা দেখা যাচ্ছে? দেখো সহজ বাংলায় বলছি কেমন করে হয় বিষয়টা। অ্যামাইনো অ্যাসিড সবাইকে চেনে, বডি সব অ্যামাইনো অ্যাসিড কে চেনে, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, বডি সব কটাকেই চেনে। তাতে সে ছাগলের হোক, মুরগির হোক, সাপ, ব্যাং, গরু, যারই হোক, অ্যামাইনো অ্যাসিড গুলোকে চেনে, কিন্তু কোনো প্রোটিনকে চেনে না বডি। বোঝা গেল? এখানেই হচ্ছে ফান্ডা। তুমি ডাল খেলে, সয়াবিন খেলে, মাশরুম খেলে, চাই মাছ খেলে, মাংস খেলে, সবকটা প্রোটিনকেই ভেঙে আলটিমেট অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে। আর অ্যামাইনো অ্যাসিড গুলো ব্যাকটেরিয়ারও যা, আমারও তাই। তাহলে আমার যদি শরীর ব্যাকটেরিয়াকেও ভেঙে ফেলে, যে অ্যামাইনো অ্যাসিড করে ফেলে না, সেগুলোকে আমি তুলে নেবো। কারণ আমার লাগবে, ধরো ইট, ইটের দেওয়াল না, ইট হলো ইউনিট, তাহলে অ্যামাইনো অ্যাসিড হলো ইউনিট। ও কোথা থেকে ইট এসছে আমার জানার দরকার নেই, আমার ইট লাগবে, ইট এসছে, ইট লাগবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে সেটা যে খাদ্যবস্তু, যে ধরনের প্রোটিন ভেঙেই হোক না কেন, বিষয় একই, যে আমার অ্যামাইনো অ্যাসিড দরকার ছিল, অ্যামাইনো অ্যাসিড এসছে। সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যখন অ্যামাইনো অ্যাসিড এ ভেঙে ভাঙে না, যখন ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড চেনে আটকে যায়, তারপর আর ভাঙে না, দিয়ে অ্যাবজর্ব হয়ে যায়। কি বললাম? অ্যামাইনো অ্যাসিড মানে পেপটাইড। যারা আসলে বায়োমলিকুলস এগুলো পড়ে নাই না, তাদের একটু অসুবিধা হচ্ছে আমি জানি, কিন্তু কিছু করার নাই এখানে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যতটা বোঝানোর। অ্যামাইনো অ্যাসিডের আরেকটা নাম হলো পেপটাইড। ডাই মানে দুই, ডাইপেপটাইড মানে দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে আছে। তা তাকে আমি অ্যামাইনো অ্যাসিড বলতে পারি না, তাকে আমি প্রোটিনই বলবো। যত ছোটই হোক তাকে আমি প্রোটিন বলতে হবে বা কিছু বলতে হবে, অ্যামাইনো অ্যাসিড বলতে পারবো না। তাহলে এরকম তিনটে চারটে, তাহলে ডাই, ট্রাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, তাহলে পলিপেপটাইড বললাম। যখন ডিমের প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে না ভেঙে কোনো প্রোটিনের টুকরো হিসাবে রক্তে প্রবেশ করে গেল, তখন ঝামেলাটা হলো। কারণ ডিমের প্রোটিনটাকে বডি চিনতে পারছে না, ফরেন পার্টিকেল ভাবছে, ভাবছে
ফরেন পার্টিকেল, এটা তো আমার দেহের নয়। আর নয় মানে যুদ্ধ, যুদ্ধ ঘোষণা করে দেবে, মানে অ্যালার্জেটিক রিয়াকশন হবে, তার প্রভাব তুমি বাইরে দেখতে পাবে, জ্বর আসবে, র্যাশ বেরোবে, চুলকাবে, এসব হবে। তার মানে চলছে যুদ্ধ। এসব হওয়া মানে যুদ্ধ চলছে। জিতুক বা হারুক সেটা আলাদা কথা, কিন্তু যুদ্ধ চলছে ভেতরে। বোঝা গেল? তার মানে বিষয় খুব সাধারণ। সেটা হলো যখন আমাদের কোনো অ্যালার্জেটিক রিয়াকশন হচ্ছে, তখন সেই প্রোটিনটি সম্পূর্ণরূপে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়নি, অ্যাজ এ প্রোটিন আমার শরীরে অ্যাবজর্ব হয়ে গেছে, আর সেই কারণের জন্য দুর্ঘটনাটি ঘটছে। বোঝা গেল? এবার দেখলে তোমার ছোটবেলাতে চিংড়ি মাছে অ্যালার্জি ছিল, জানো তুমি তুমি চিংড়ি মাছ খাও না। এবার কোনো একটা বন্ধু বাড়িতে বেড়াতে গেছো, বলেনি চিংড়ি মাছের পকোড়া করেছিল, হ্যাঁ, তুমি জানো না কি করেছে, এমনি দিয়েছে, সবাই খাচ্ছে, তুমিও খেয়েছো। পরে তুমি জানতে পারলে ওটা চিংড়ি মাছ ছিল। তোমার তো মাথায় হাত, যা বাবা, আমার তো চিংড়ি মাছ অ্যালার্জি আছে, আমাদের কি হয় দেখ। দেখা গেল কিছুই হলো না। পরের দিন মাকে এসে বললে, মা তো খানিক ঝাললো, কিন্তু দেখা গেল সত্যি কিছু হলো না। এরপর দিন মা বলছে, আচ্ছা তাহলে ট্রাই করে দেখ একবার। যে পরের দিন চিংড়ি মাছ কিনে খাইয়ে দিয়েছে, না কিছু হলো না। মানে মানে আগে ছিল এখন আর নাই, হতে পারে। আবার এমনও হতে পারে যে আগে ছিল না এখন এলো। অ্যাকচুয়ালি ডাইজেশন করতে পারতো না পারতো না তার উপর ডিপেন্ড করছে যেটা হলো কি হবে না। এমন নয় যে লাইফ টাইম ধরে চলতেই থাকবে, মাঝে ছেড়ে যেতে পারে, অটোমেটিক ছেড়ে যেতে পারে, কিছু কিছু করতে হবে না, অটোমেটিক ছেড়ে যেতে পারে। আবার অটোমেটিক চলেও আসতে পারে। চলে আসা মানে এই অর্থ যে সেখানে ফুললি অ্যাবজর্ব, ফুললি ডাইজেস্ট হচ্ছে না, ফলে প্রোটিন প্রবেশ করে যাচ্ছে, আর সেটাকে বডি ফরেন পার্টিকেল হিসেবে ধরে নিচ্ছে, আর সেই জন্য সমস্যাটা হচ্ছে। বুঝতে পেরেছি? প্রোটিন নিয়ে আর কোনো ব্যাপার নেই। আমরা ডাইরেক্টলি চলে আসবো ফ্যাটে। ফ্যাটের ভীষণ ইম্পর্টেন্ট, ফ্যাটের যে শোষণ প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডাইপেপটাইড ট্রাইপেপটাইড অ্যাবজর্ব হয়ে যায়। মানে চ্যানেল প্রোটিন আছে তো, সবাইকে আটকে হবে না, কাউকে কাউকে পাস করে দেবে, আর তখন তো ঝামেলাটা হবে। বডি যদি সব ঠিকঠাক করতো তাহলে তো রোগই হতো না। বডি তো সব তো উপরওয়ালা সব তো করেই রেখেছে সিস্টেম, তাতেও তো রোগ হচ্ছে না। চারিপাশে দেখতেই পাচ্ছ, হসপিটাল নার্সিং হোম গুলো বাড়তো না, তাই না? তাহলে বডি করে রেখেছে সিস্টেম, কিন্তু বাইরে যারা আছে না তারা আরো পাওয়ারফুল হয়ে যাচ্ছে দিনকে দিন, সেজন্য হসপিটালের সংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানটা রেখেই আমরা কাজ মিটিয়ে ফেলতে পারবো, হ্যাঁ, একটু ভালো করে দেখো। ফ্যাটের অ্যাবজর্পশন দেখবে একটু মন দিয়ে, হ্যাঁ। ফ্যাটের অ্যাবজর্পশন একটু ঝামেলার। মনে আছে ইমালসিফিকেশন, ফ্যাটের অবদ্রব্য, দুধ কেটে যাওয়া, মনে আছে আগের দিন হলো? মানে দুধকে যদি গরম করতে ভুলে যায়, তাহলে দুধ যেমন এই কাটা 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 হয়ে যায়, ছানা কাটা হয়ে যায়, ওটা কিন্তু আমরা বলছি ইমালসিফিকেশন অফ ফ্যাট। তাহলে তুমি যে ফ্যাট খেয়েছো, সেটা ঘি হতে পারে, মাখন হতে পারে, চর্বি হতে পারে, যা ইচ্ছা হতে পারে, তো সেটা ইমালসিফিকেশনে হেল্প করেছে পিত্ত লবণ, জেনারেলি পিত্তরস হেল্প করেছে। তার মানে ফ্যাটের যে হাল এখন, তাই এরকম, এটা হলো ফ্যাটের এখন হাল। কিন্তু ফ্যাট জলে গলে না, তাহলে অ্যাবজর্ব হবে কি করে? যা গলে না তা অ্যাবজর্ব হবে না, সাধারণ ব্যাপার, যা গলে না তা অ্যাবজর্ব হবে না। অ্যাবজর্ব হতে পারে গুলতে হবে, কিছু না কিছু তো গুলতে হবে, জলে গোলো, তেলে গোলো, গোলো কিছুতে, নাহলে অ্যাবজর্ব হবে না। এখন বিষয় হলো এখান তো যাবে, ধরো মাইক্রোভিলার সেলে, তারপরে ওখানে ব্লাডে যাবে না, লসিকাতে যাবে মেনলি বেশিরভাগটা। এখানে একটা বিষয় বলার আছে, আমরা ফ্যাট বলতে মেনলি ট্রাইগ্লিসারাইড হিসাবে চিনলেও এর পার্সেন্টেজ খুব কম, যা ডাইরেক্টলি অ্যাজ এ ট্রাইগ্লিসারাইডে অ্যাবজর্ব হয়ে যাবে। পার্সেন্টেজ আমরা ধরলাম কিছু একটা হালকা ফুলকা 3 to 7%। এখানে মেজরিটি যাবে যেটা ডাই বা মোনো কম যাবে, ডাই বা মোনোগ্লিসারাইডেও কম যাবে। মেনলি যেটা যাবে সেটা হলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে, এটাই মেজরিটি, এটাই কিন্তু মেজরিটিতে অ্যাবজর্ব হবে। দেখো, ফ্যাট জেনারেলি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়ে আছে, কিছু ফ্যাট মোনোগ্লিসারাইডে, কিছু ফ্যাট ডাইগ্লিসারাইডে, কিছু ফ্যাট ট্রাইগ্লিসারাইড আছে। ট্রাইগ্লিসারাইড হিসাবে অ্যাবজর্ব হবে খুব কম পার্সেন্টেজে, তার থেকে কম হবে ডায়ে, তার থেকে কম হবে মোনোতে। মেনলি মেজরিটি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে অ্যাবজর্ব হবে, কিন্তু ডাইরেক্টলি হতে পারবে না, কারণ তারা জলে গলে না। আর আমার পরিপাক নলিতে মেনলি জল আছে, নিশ্চয় তেল ভাসছে না, জলই আছে বেশিরভাগটা।
তাকে গোলাতে হবে। এবার গুলবে কিভাবে? আর এখানেই হেল্প করবে পিত্ত লবণ, বাইল সল্ট এখানে একে হেল্প করবে। এই ফ্যাটের কণাগুলিকে একত্রিত করবে, এক জায়গায় করবে, এবং তাকে চারিপাশ দিয়ে ঘিরে ফেলবে পিত্ত লবণ। পিত্ত লবণ জলে গলে তাহলে ফ্যাটের কণাগুলোকে কটা করে ভেতরে ঢুকিয়ে দেবো। এই দেখো, ভেতরে কটা করে ঢুকিয়ে দিচ্ছি, আর তাকে ঘিরে পিত্ত লবণকে দিয়ে ঘিরে দিচ্ছি, দিয়ে এরকম করে গোল 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 করতে হবে কটা আর কি। হ্যাঁ, এরকম করে গোল 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 করা হচ্ছে, বুঝতে পারলাম। এবার যখনই এটা তৈরি হলো না, এর মধ্যে আরেকটি অপশন অ্যাড হবে। সেটা কি? ফ্যাট সলিউবেল ভিটামিন, যারা এতক্ষণ ঢোকার সুযোগ পাচ্ছিল না, এইবার ঢুকবে, কারণ তারা ফ্যাটে সলিউবেল। আর এখানে ফ্যাটি ছিল, মানে ফ্যাটি অ্যাসিড ছিল। ভিটামিন ADE K, এদিকে এসো, তেলে চোবাবো যদি মনে না থাকে। ADE K, চারটে ভিটামিন আছে, তেলে দ্রবণীয়, মানে ফ্যাট সলিউবেল ভিটামিন। তাহলে এদিকে এসো, বোঝা গেল? জলে নয়, তেলে চোবাবো, গরম তেলে। হ্যাঁ, এখানে যে ফ্যাটকে ঢুকিয়ে এই যে পিত্ত লবণের একটা কোটিং তৈরি হয়েছে না, এর মধ্যে এবার চান্স পাচ্ছে যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন গুলো তারা ঢুকে বললো। দেখো, তুমি যতই ভিটামিন খাও না কেন, ADE K যতই খাও না কেন, যদি ফ্যাট না খাও, তাহলে এই ভিটামিন গুলো অ্যাবজর্ব হবে না, সব বেরিয়ে পালাবে। ভিটামিন ADE K, এই চারটে ভিটামিন তুমি যতই খাও, যদি ফ্যাট কনজিউম না করো, তাহলে এগুলো সব বেরিয়ে পালাবে। কোথা দিয়ে পালাবে আর বলতে হবে না নিশ্চয়ই। এবার প্রশ্ন হলো, তাহলে কি বলছেন স্যার, তাহলে ফ্যাটে একটু বেশি বেশি করে ফ্যাট খাবো? না না, সেটা বলিনি আমি। অ্যাকচুয়ালি আমরা যে খাদ্যবস্তুগুলো খাই না, যখন ফ্যাট পড়িয়েছিলাম মনে আছে, সলিউবল, ভিজিবল ফ্যাট আর ইনভিজিবল ফ্যাট, মানে কিছু ফ্যাট যে আমরা দেখতে পাই, যাদেরকে ফ্যাট বলে চিনি, অয়েলি অয়েলি ব্যাপার আছে। আর কিছু ফ্যাট রয়েছে যাদেরকে দেখতে পাই না কিন্তু আছে। বাদাম তুমি যদি হাতে ধরি, তুমি বলতে পারবে তেল আছে, বাদামে তেল নাই, কিন্তু বাদাম থেকে তেল হয়। আমরা এই জায়গাগুলোর কথা বলছি, এরকম সব জায়গাতেই এরকম অপশন রয়েছে, যেখানে এইগুলো কথা বলা হচ্ছে, যেগুলো তেল বলে পরিচিত নয়, ফ্যাট বলে পরিচিত নয়, ফ্যাট আছে, এই ফ্যাট গুলো খেলে এর মধ্যেও পাবো। এবার তুমি টুকটাক কি আর খাবে না? তেল তেল ছাড়া কি আর রান্না হবে? হবেই এগুলো। তাহলে ফ্যাট আমরা খাচ্ছি, ফ্যাট সলিউবল ভিটামিন গুলো এখানে এভাবে সলিউবল হচ্ছে, ঢুকে গেল। এইবার এই যে জিনিসটা তৈরি হলো না, একে বলা হয় মাইসেলি। না, ওই ফাঙ্গাসের সেই মাইসেলি না, একে মিসেল বা মাইসেলি বলা হয়, এক বছর আর বহু বছরে। মিসেল, এই মিসেল নয় কিন্তু, হ্যাঁ, মিসেল। এবার ভালো করে মন দিয়ে শুনবে, এখানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আছে, মিসেল তৈরি হয়েছে পিত্ত লবণের সঙ্গে, এরা সলিউবেল হয়ে গেছে। আর এইবার এরা প্রবেশ করবে ডাইরেক্টলি মাইক্রোভিলাইয়ের সেলে। একটা বিষয় বলার আছে, সেটা হলো আমরা যে ফ্যাটের অ্যাবজর্পশন করছি না, তাকে বলা হয় লাইপোলাইটিক মতবাদ, ফ্রুজারের দেওয়া লাইপোলাইটিক হাইপোথিসিস। অ্যাকচুয়ালি ফ্যাটের অ্যাবজর্পশনে বহু বিজ্ঞানী বহু হাইপোথিসিস দিয়েছে, তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা, সেটা আমরা পড়াচ্ছি, সেটাই সিলেবাসে আছে, লাইপোলাইটিক মতবাদ। তোমাকে বলবে ফ্যাটের শোষণে লাইপোলাইটিক মতবাদ দিয়ে আলোচনা করো। তাহলে এখানে কি হলো? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল প্রবেশ করে গেল কোথায়? মাইক্রোভিলাইয়ের সেলে। এরপর এরপর না ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে জানো? বলবে যা বাবা, কি যে হচ্ছে কে জানে। ভেঙে গিয়ে হবে, অবভিয়াসলি গ্লিসারল ফ্যাটি অ্যাসিড তো রয়েছে, আর সেগুলো নিজেদের মধ্যে বাইন্ড করে হয়ে যাবে ট্রাইগ্লিসারাইড। দূর বাবা, ভাঙার কি দরকার ছিল? একবার ভাঙলো আবার গড়লো, কি হলো? বলছি এখানে পরিপাক নালীতে ট্রাইগ্লিসারাইডকেই ভেঙেছিল, দিয়ে ভেঙে ভেঙে মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড দিয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এসব তৈরি করেছিল, মানে মেনলি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করেছিল। আবার মাইক্রোভিলাইয়ের সেলে ট্রাইগ্লিসারাইড কনভার্ট হয়ে গেল, মানে ওটা জুড়ে আবার ট্রাইগ্লিসারাইড কনভার্ট হয়ে গেল। মানে ঢোকার রাস্তায় সমস্যা আছে, ট্রাইগ্লিসারাইড ডাইরেক্টলি মেমব্রেনকে পাস করতে পারে না। এই যে প্লাজমা মেমব্রেন রয়েছে না মাইক্রোভিলাইয়ের, তাকে পাস করতে পারে না, আর সেই জন্য তাকে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করলে হবে না, তাকে আগে গ্লিসারল ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করতে হবে, তারপরে ভিতরে গিয়ে আবার ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যেটুকু ট্রাইগ্লিসারাইড ডাইরেক্টলি ঢুকেছিল, বাকিরা যারা ডাই আছে তাদের সঙ্গে এক অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, দিয়ে ট্রাই হবে। যারা মোনো আছে তাদের সঙ্গে দুই অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, দিয়ে ট্রাই হবে। যারা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আছে, তিন অণু ফ্যাটি অ্যাসিডের সঙ্গে এক অণু গ্লিসারল যুক্ত হবে, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, ট্রাইগ্লিসারাইড তৈরি হবে। যারা বায়োমলিকুলস পড়েছো বুঝতে পারছো, আর নাহলে একটু দেখতে হবে ভিডিওগুলো, আর কি বলবো। তাহলে আলটিমেট এখানে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে গেল। এইবার এইবার কিন্তু এদের অ্যাবজর্পশন খুব সোজা হয়ে গেল, কারণ এখান থেকে যেতে হবে
তোমার লসিকা বাহে মানে ল্যাকটিয়ালসে, এখান থেকে ডাইরেক্টলি ড্যাপন প্রক্রিয়ায় তারা লসিকা বাহে প্রবেশ করে যাবে। হ্যাঁ, তবে তার আগে একটা ব্যাপার আছে, এখনই প্রবেশ করতে পারবে না, কারণ ট্রাইগ্লিসাইডও তো সেই একই হলো, যে ফ্যাট হলো, তো ফ্যাট তো জলে গলে না। তাহলে এখানে একটা বিষয় আছে, সেটা অবশ্যই বলতে হবে। আমরা মাইসেলের কথাটা বললাম, মিসেলের কথাটা বললাম। এবার কি হবে দেখো, এই ট্রাইগ্লিসারাইড, সাপোজ এগুলো ট্রাইগ্লিসারাইড, এগুলো ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইডের উপর না একটা প্রোটিনের কোটিং হবে। এখানে প্রোটিন সিনথেসিস হয়, এটা তো একটা সেল, ধরো তার নিউক্লিয়াস আছে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওগুলো ভুলে গেলে চলবে না যে কেউ নাই, ফাঁকাই চলছে, সবই আছে। তাহলে এখান থেকে প্রোটিন সিনথেসিস হয়, আর সেই প্রোটিন এই ট্রাইগ্লিসাইড গুলোকে প্যাক করে ফেলে, একে বলা হয় কাইলোমাইক্রন। পরীক্ষায় আসে খুব, মিসেল আর কাইলোমাইক্রন কি? কাইলোমাইক্রন মনে আছে? বোলাস কাইম আর কাইল, কাইলোমাইক্রন সেখান থেকেই এসছে, ছোট্ট ছোট্ট দানা, কাইলের ছোট্ট দানা, যাকে কাইলোমাইক্রন বলা হচ্ছে। তাহলে এখানে কাইলোমাইক্রন হিসাবে এখানে ঢুকে গেছে, মানে তৈরি হলো, তাহলে ট্রাইগ্লিসাইডকে প্যাক করেছে প্রোটিন দিয়ে, দিয়ে হয়ে গেছে কাইলোমাইক্রন। এবার এরা লসিকা ভাই অ্যাবজর্ব হয়ে যাবে, আর অ্যাবজর্ব হওয়ার পর তো ঠিকানা বলাই আছে, হেপাটিক পোর্টাল, ব্রেন ওয়ে, লিভারে পৌঁছে যাবে। বোঝা গেল? এটা হলো লাইপোলাইটিক মতবাদ। ফ্যাটেটটা একটু জটিল আছে, আর সেই জন্য ফ্যাটেটটা পরীক্ষায় আসে। কার্বোহাইড্রেটের একটু ব্যাপার আছে, সেই জন্য কার্বোহাইড্রেটটা পরীক্ষায় আসে, প্রোটিন আসে না। অ্যাবজর্পশন, হ্যাঁ অবশ্যই, অ্যাবজর্পশন স্টোমাকে হলো, অ্যাবজর্প হলো স্মল ইন্টেস্টাইনে। তাহলে খাদ্যবস্তুর অ্যাবজর্পশন মোটামুটি শেষ। এবার বৃহদন্ত্র মানে লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে তো কোনো খাবার পরিপাকই হয় না, সুতরাং খাদ্যবস্তু শোষণের কোনো অপশন নাই। কিন্তু এখানে কি শোষণ হবে? এখানে জলের শোষণ হবে, আর ভিটামিনস এর শোষণ হবে। যে সমস্ত ভাইটামিনস এখানে তৈরি হয়েছে উপকারী ব্যাকটেরিয়ার প্রভাবে, আমরা বলেছি না যে এখানে আমাদের বৃহদন্ত্রের মধ্যে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া আছে, যারা আমাদের যে ডাইজেস্ট করতে না পারা যে সেলুলোজ গুলো রয়েছে, তারা তাদেরকে ডাইজেস্ট করে দিয়ে সেখানে গ্লুকোজে কনভার্ট করে, সেই গ্লুকোজ গুলো তারা কনজিউম করে, এবং তার পরিবর্তে কিছু ভাইটামিন সেখানে তৈরি করে, ভিটামিন কে, ভিটামিন বি 12, এগুলো অন্যতম। তার মানে দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এটা, যে এরপর যখন, দেখো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যত পরিপাক নালী পড়ছি না তার চারিপাশে রক্তজালক আছে। কারণ আমরা পরিপাক নালীর যখন সেকশনাল ভিউ দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, সেরোসা লেয়ার, আমি লেয়ার গুলো দেখিয়েছিলাম, সেখানে রক্তজালক আছে। তো তোমাকে ভেবেই নিতে হবে, যত নাড়ি ভুড়ি দেখছো না তুমি, তার চারিপাশে রক্তজালক আছে, তা তোলার জন্য সব রেডি আছে। তাহলে যখন বৃহদন্ত্রের কথা হচ্ছে, তখন বিষয়টা হলো এরকম, যে বৃহদন্ত্রে জল তুলবে, আর ভিটামিন যেগুলো তৈরি হলো সেগুলো তুলবে। এইবার বিষয় হলো জল কতটা তুলবে। এখানে আমরা এর পরেই পড়ার বিষয় রয়েছে আমাদের বিভিন্ন ডিসঅর্ডার, মানে রোগ। ফিজিওলজি 7টা চ্যাপ্টার পড়বো, 7টা চ্যাপ্টারই শেষের দিকে আমরা রোগ পাবো। মানুষের শরীর মানে রোগ আছে, প্রত্যেকটা সিস্টেমে রোগ আছে। তো ডিসঅর্ডার পড়ার বিষয় আমাদের পরেই। হ্যাঁ, আমরা একটা ডিসঅর্ডার এখনই নিয়ে চলে আসছি, সেটা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। এটা এখানে বলা হয়ে যাবে, তাহলে ওইটাকে বাদ দিয়ে আমরা পড়িয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। কি বলা বুঝতে পেরেছো? প্রত্যেকটা ফিজিওলজিতে রোগ বালাই আছে, সেই রোগ বালাই নিয়ে আমাদের আলোচনা হবে। তার মধ্যে প্রথম একটি রোগ নিয়ে আলোচনা করছি, কোষ্ঠকাঠিন্য। না, রোগটা সম্পর্কে সবাই একটু আধটু পরিচিত আছে, পরিচয় পরিচয় আছে। রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো বলেছিলাম যে শেষ হয়ে যাওয়া হইল না, সেটা যেমন কোষ্ঠকাঠিন্য হতে পারে, তেমন হতে পারে তুমি একদিন, দুদিন, 3 দিন গিয়ে ফেল করছো, সাকসেস পাচ্ছ না, মানে হচ্ছে না, এত টাইট বেরোচ্ছেই না, যত জোর আছে, আমরা বলি কুতিয়ে না, কুঁত পেরে, তাতেও হচ্ছে না। হ্যাঁ, আমরা পাইলস পড়ার সময় বলেছিলাম, অস্ত্র পড়ার সময় বলেছিলাম। শোনো, আসল জিনিসটা শোনো, বডি বোঝে না তার কতটা জল লাগবে। বলতে গিয়ে হয়তো একটু অন্যরকম হচ্ছে, কিন্তু বিষয়টা বাস্তব। বডি জানে তার কতটা জল লাগবে, বডি তার জলটাকে মেনটেন করে, তাতে কোথায় অভাব হলো, কোথায় অভিযোগ হলো জানার দরকার নেই। বডিতে জল কম পড়েছে, চল টয়লেট থেকে তুলে নেয়, এডিএইচ হরমোন তুলবে, মানে যেটা মূত্র হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেখান থেকে তুলে নেবে। তাহলে মূত্র কম বেরোবে, কোনো অসুবিধা নাই, যা হবে হবে, কিন্তু বডি জল ফিক্স থাকবে, কারণ ডিহাইড্রেশন হলে মরে যাবে। ঠিক একই বিষয় আমাদের যে স্টুল বা ফিকাস, মল এর ইংরেজি ফিকাস, যে ফিকাস তার মধ্যে একটা অ্যাভারেজ অ্যামাউন্টের জল আছে। তো বডি, তুমি যদি জল কম খাও, তা বডি জল কম পাবে, তো ফিকাস থেকে তুলে নেবে, তাহলে বডি কেমন হবে? শক্ত হবে। বোঝা গেল?
তাহলে বৃহদন্ত্রে জল তুলবে। এবার তুমি ভাবছো এই বাবা কি নোংরা জলগুলো তুলছে, ছ্যা 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 ছ্যা। না না, জল তো জল না, জল তোলে যেখান থেকেই তুলুক না কেন, এমন ফিল্টার না শুধু জলই উঠবে আর কিছু উঠবে না, অত সোজা নয়। তাহলে ওটা মূত্র থেকেই তুলুক আর মল থেকেই তুলুক, ওটা জলই তুলবে আর কিছু না, কোনো চাপ নাই এসব নিয়ে। হ্যাঁ, না তো রোগ বালাই হয়ে যেত। তাহলে কেন জল তুলে নিলো? তুমি এবার ভেবে দেখো, তুমি জল কম খাও আর এরকমের বডি শুধু পটে মানে স্টুল মানে ফিকাস থেকে জল তুলে নেয়, তাহলে বডি কেমন হবে? শক্তই হবে না? তাহলে তুমি যদি জল কম খাওয়ার টেন্ডেন্সি থাকে, তোমার কোষ্ঠকাঠিন্য হবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তোমার খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে রাফেজ বা তন্তু যদি না থাকে, ফাইবার যদি না থাকে, তাহলে পেরিস্টলসিস মুভমেন্ট ঠিকঠাক হবে না, ফলে তোমার কোষ্ঠকাঠিন্য রোগ হবে। তাহলে একটা সমস্যা আমরা দেখলাম। আচ্ছা, এ হয় কি, এগুলোতে হয় কি? এই যে বিড়ি খেলো, চা খেলো, এগুলোতে হয় কি? কাজ আছে কিছু, অবভিয়াসলি কাজ আছে। সেটা হলো নার্ভাস সিস্টেমকে এক্সাইটেড করা। এ দিয়ে ও রেগুলেট করায়, ও রেগুলেট করায়, এটা অভ্যাস হয়ে গেছে। যখন এটা খাচ্ছে না, তার নার্ভাস সিস্টেম এক্সাইটেড হচ্ছে, ফলে পেরিস্টালসিস মুভমেন্ট তাড়াতাড়ি হচ্ছে, ফলে বেগ আসছে। বাকিটা বলতে হবে না, বোঝা গেল? এই বেগ আনতে সাহায্য করে, কারণ এটা নার্ভাস সিস্টেম দ্বারা রেগুলেট হয়। আমরা বলেছিলাম যে ট্যাক্সোনমিতে যা বোরিং লেগেছে তার বোরিংনেস কাটাবো, ঠিক আছে, কাটাচ্ছি। আবার অন্য চ্যাপ্টারে যাবো, তখন বোরিং লাগবে, আমার কিছু করার থাকবে না, ঠিক আছে। এখন বিষয় হলো আর কি, আর হলো যে যদি পিচ্ছিল কারক কোনো পদার্থ আমরা খাই, যেমন ধরো কলা, হ্যাঁ, এই ধরনের যে জিনিসগুলো আমরা খাই না, এগুলো পটি হতে খুব সাহায্য করে। কারণ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে না যথেষ্ট পরিমাণে মিউকাস দরকার হয়। এবার কাউরির যদি মিউকাস ক্ষরণ কম হয়, তাহলে স্লিপারি হবে না ভেতরটা, আর তার পেরিস্টালসিস মুভমেন্ট হলেও কিন্তু ক্লিয়ারলি হবে না, বুঝতেই পারছো, আটকে আটকে যাবে। তাহলে ক্লিয়ার কাট হতে গেলে না স্মুথলি বেরিয়ে আসতে হবে, তাহলে পিচ্ছিল কারক হতে হবে। কলার মতো উপাদানগুলো না এটা প্রোভাইড করে, কলার মতো উপাদানগুলো এগুলো প্রোভাইড করে। এবার ধরো তোমার কোষ্ঠকাঠিন্য রোগ আছে, তোমাকে কোন একটা আয়ুর্বেদিক ডাক্তার বলেছে যে আপনি অ্যালোভেরা জুস খান, দরকার হলে অ্যালোভেরা ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে ওখান থেকে বের করে করে ফেটে ফেটে খান। আগে যাই হোক, এবার তুমি খেতে আরম্ভ করলে কি হবে? দেখো প্রথম কদিন তো একদম মানে সেই সুজুকি স্লিং শর্ট ব্যাপার হবে, কিন্তু বিষয় হলো তারপরে, আরে মিউকাস গ্ল্যান্ড যেগুলো আছে না, তারা তো অভ্যস্ত হয়ে যাবে যে আমাদের তো কোনো কাজই নেই, চল বস থাক চুপচাপ, কারণ বাইরে থেকেই দিচ্ছে সব। মিউকাস টিউকাসের যা ব্যাপার স্যাপার না, সব বাইরে থেকেই আসছে, আমাদের বুঝি আর দরকার নেই, তাহলে আমরা খরণ করলাম না, তাহলে এই তো অভ্যস্ত হয়ে যাবে। তার মানে ওইটা খেলে তোমার হয়, না খেলে হয় না, এই সিস্টেমে চলে আসবে। তখন মিউকাস গ্ল্যান্ড গুলো সিক্রেশন কমিয়ে দেবে, আর তখন আবারও কোষ্ঠকাঠিন্য হবে। সুতরাং এটা কোনো সমাধান নয় যে আমি অ্যালোভেরা জুস খেলাম, কিংবা এই রকমের কোনো ডিকোলিক বা এই ধরনের কোনো ওষুধ খেলাম যারা ব্যাপারটাকে সাহায্য করে। এটা নিজে নিজেই ক্ষরণ করতে দিতে হবে। তার জন্য তুমি বেশি করে জল খাও, তুমি প্রচুর শাকসবজি খাও যেখানে রাফেজ বা ফাইবার আছে, ইভেন তুমি কলা টলা খাও, এইসব খেলেও তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু বাকিটা তো কোষ্ঠকাঠিন্যই হবে। আর এমন একটি মারাত্মক সমস্যা আমরা জানি যে, যেমন পাইলস বা অশ্ব হতে পারে, তেমন আরো অনেক বড় বড় সমস্যা হতে পারে। তুমি ভেবে দেখো, তোমার চ্যানেল ক্লিয়ার নেই, ভালো করে বুঝবে, শুনতে আগে লাভ, কিন্তু ব্যাপারগুলো মানে আছে, বুঝতে হবে। তোমার চ্যানেল ক্লিয়ার নেই, তো সে তো আটকে বসে আছে চ্যানেলকে, তাহলে এরপরে আগের যে জায়গাগুলোতে যে গ্যাস প্রডিউস হচ্ছে, তারা তো বেরোবার জায়গা পাচ্ছে না, কারণ চ্যানেল তো আটকে দিয়ে বসে আছে। তাহলে সেই গ্যাস তোমার বডিতে থেকে যাচ্ছে, আর বুঝতেই পারছো, সেই গ্যাস বডিতে থাকলে প্রেশার বাড়তে পারে, যদি স্টোমাকের মধ্যে থেকে যায় তাহলে হার্টে চাপ দিতে পারে, হার্ট অ্যাটাকের মতো সমস্যাও করে দিতে পারে। হতে পারে তোমার কোষ্ঠকাঠিন্য, কিন্তু সেটা অন্য জায়গায় লেভেলে ভাবলে কিন্তু অনেক রকমের ব্যাপার হতে পারে। বোঝা গেল? শোষণ আমাদের আগেই হয়ে গেছে, আমরা ডিসঅর্ডারে ঢুকে পড়েছি, একটা একটা করে ডিসঅর্ডার আমরা পড়াবো, তার মধ্যে একটা হয়ে গেল কোষ্ঠকাঠিন্য, সঙ্গে আমরা কিন্তু বৃহদন্ত্রের শোষণ প্রক্রিয়াটা বলে দিলাম, মিক্স করে গেল। দেখো রোগ বালাইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের রোগ যেটা থাকবে সেটা হলো পিসিএম বা পিইএম। পিসিএম প্রোটিন ক্যালোরিক ম্যালনিউট্রিশন, অথবা পিইএম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, একই নাম, দুজনার একই নাম, ম্যারাসমাস আর কোয়াসিওর, এই দুটি রোগকে একসঙ্গে বলা হয় প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন মানে কি? না, ম্যালনিউট্রিশনের যদি ঠিকঠাক মানে করি তাহলে তো মানে বুঝতে পারবে না। ম্যালনিউট্রিশনের মানে পুষ্টির অভাব, এটা বলতে পারি, মানে উনপুষ্টি হয় আর কি। হ্যাঁ, তার আবার এটা ওটা ব্যাপার স্যাপার আছে, বাদ দাও।
তাহলে ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি। চলো বুঝে গেলে অপুষ্টি। তাহলে ম্যালনিউট্রিশন মানে পুষ্টির অভাব। কিসের কিসের আছে? দেখো প্রোটিন আর ক্যালোরির বলেছে। তো প্রোটিন তো বুঝলাম, প্রোটিন কোনো ব্যাপার নাই। ক্যালোরি কোথা কোথা থেকে আসে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থেকে। তাহলে ক্যালোরির যদি অভাব হয় বা এনার্জির যদি অভাব হয়, তা তিনটেরই অভাব হতে পারে, আর সঙ্গে প্রোটিনের অভাব। বুঝতে পারলে কথাটা? মানে প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন, এই দুটো রোগের মধ্যে একটা রোগ শুধু প্রোটিনের অভাবে হয়, আর একটা রোগ রয়েছে যেটা প্রোটিন প্লাস এনার্জির অভাবে হয়। তাহলে যেটা প্রোটিন প্লাস এনার্জির অভাবে হয়, তাহলে সেই এনার্জির সোর্সটা কিন্তু কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, ফ্যাট হতে পারে। আর সঙ্গে প্রোটিনের অভাব তো আছেই আছে, কারণ তার প্রোটিন প্লাস এনার্জি দুটোর অভাব আছে। মানে বুঝতে পেরেছো? তোমার কাজ হলো কোয়াসিওরকর আর ম্যারাসমাসের মধ্যে পার্থক্য পড়া। হ্যাঁ অবশ্যই থাকবে, বায়োমলিকুলস থাকবে, প্রোটিনের যেহেতু জায়গা, কার্বোহাইড্রেটের জায়গা, সেই জন্য থাকবে, আর এখানেও থাকবে। ঠিক আছে, এবার পরীক্ষা যখন আসবে খুঁজে পাবে না কোথা থেকে এসছে, এসছে, এটাই বিষয়। এই যে বাচ্চাগুলোকে দেখানো হয়েছে বইয়ে না, এগুলো আমাদের কাছে টিভিতে, যখন আমরা কোনো ধরো ডিসকভারি বা অ্যানিমাল প্ল্যানেট এই ধরনের যখন চ্যানেল যদি দেখি, যখন দেখি তখন দেখি এই যে রোগা মানে ছোট ছোট রোগা রোগা বাচ্চা, তার পেটটা ধুমো পাড়া, খোলা পাড়া, মাথাটা খোলা পাড়া, আর হাত পা সব এমনি লিলি লিলি করছে। আমরা যদি ওই 76-এর মন্বন্তর এই ধরনের সিনেমা কে দেখে ওসব? ওসব দেখি যদি আমরা খয়রাসুরের সে সমস্ত সেই খরা বন্যার সময় কালগুলো দেখি, তাহলে সেই সমস্ত যে বাচ্চাগুলোকে দেখানো হয়, হ্যাঁ আমাদেরও প্রত্যন্ত অঞ্চলে, বাঁকুড়া পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে গেলে এই ধরনের ছেলেপেলেকে পেয়ে যাবে, যারা এরকমের বড় পাড়া পেট, বড় পাড়া মাথা, আর হাত পাগুলো এমনি লিলি করছে। তারা সব ম্যারাসমাস কোয়াসাবে তারা বুঝছে। অ্যাকচুয়ালি তাদের পেট আর মাথাগুলো বড় নয়, তাদের হাত পাগুলো এত সরু যে দেখে মনে হচ্ছে এরকম। ঠিক আছে, তাদের প্রোটিন এবং এনার্জির ব্যাপক পরিমাণে অভাব আছে, আর সেই জন্য এর সমস্যাটা হয়েছে। দেখো, এনার্জির অভাব তো খুব সহজে মিটিয়ে ফেলতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রোটিনের অভাব সহজে মিটবে না। কারণ আমরা বলেছি প্রোটিনকে স্টোর করা যায় না। আমরা কার্বোহাইড্রেটকে 600 গ্রাম স্টোর করতে পারি, ফ্যাটকে আনলিমিটেড স্টোর করতে পারি, কিন্তু প্রোটিনকে স্টোর করতে পারি না। তুমি যত প্রোটিনই খাও না কেন, আলটিমেট সেই প্রোটিনটা 60 গ্রাম বাদ দিয়ে, তোমার ওজনের সঙ্গে 1 গ্রাম করে রেশিওতে বাদ দিয়ে বাকি কার্বোহাইড্রেট অথবা ফ্যাটে কনভার্ট হয়ে যায়। তাহলে বিয়ে বাড়ি থেকে 500 গ্রাম মাংস খেয়ে নিয়েছো, পরের পেয়ে দেখা গেল 60 গ্রাম এজ এ প্রোটিন কাজে লাগলো, বাকিটা সবই কার্বোহাইড্রেট অথবা ফ্যাট হিসেবে কাজে লাগলো, কোনো কাজের কাজ হলো না, দাম দিয়ে শুধু লোকের খেয়েছো, তো খাওয়াই হলো আর কি। বোঝা গেল? তা প্রোটিন যদি স্টোরই না হবে, তাহলে সেই প্রোটিনের ডেফিসিয়েন্সি মিটবে কি করে? সমস্যার ব্যাপার। সেই জন্যই বলছি যে প্রোটিন, বাঙালিরা খুব চালাক, প্রত্যেকদিন মাছ, ডাল, এমন একটা কম্বিনেশন রেখে দিয়েছে না, যে প্রোটিন পাবোই পাবো। মাছ ভাতে বাঙালি, দেখো ডাল, পোস্ত, হ্যাঁ মানে ঠিক একটা রেশিওতে রেখে দিয়েছে যে প্রোটিন হবই। তাহলে প্রোটিনটা রেগুলার বেসিসে গেলে, ভাবো না বাঙালিরা খুব চালাক বলে প্রোটিনের অভাব নাই, প্রচুর অভাব আছে। ঠিক আছে, যাই হোক, তো প্রোটিনের ডেলি বেসিসে আমরা খেলে সেটা পাবো। এবার এক্সট্রা এক্সট্রা করে অ্যাড করতে হবে, মানে তোমাকে একদিনে হবে না, এসব মেটাবে না যে প্রোটিনের অভাব আছে চলো ওকে 1 কেজি মাংস খাই দিই তাহলে প্রোটিনের অভাবটা মিটে যাবে। এরকম করলে হবে না, ওকে আস্তে 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 প্রোটিনের সাপ্লিমেন্টারি ফুড দিয়ে, প্রোটিন পাউডার দিয়ে আস্তে আস্তে ডেভেলপ করাতে হবে। বোঝা গেল? ম্যারাসমাস কোয়াশের মধ্যে পার্থক্য পড়বে। এগুলোকে দেখলে কেমন লাগে যে কম বয়সী বাচ্চাদের বুড়ো বুড়ো মানে অনেক বয়স্ক লাগে, মানে ধরো 5 বছরের বাচ্চাকে 15 বছরের মানে বাচ্চার মতো লাগছে। স্কিন খুব খারাপ হয়ে যায়, হাড় খুব দুর্বল হয়ে যায়, পট করে ভেঙে যাবে, এরকম ব্যবস্থা হয়। ঠিক আছে, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে, পড়ে নেবে একবার। ম্যারাসমাস কোয়াশের মধ্যে পার্থক্য। জন্ডিস বলবো না বলে দিয়েছি, জন্ডিস বলে দিয়েছি আমি। হ্যাঁ ওই সেটা হিমোলাইটিক জন্ডিস হোক, অবস্ট্রাকটিভ জন্ডিস হোক, জন্ডিস নিয়ে আলোচনা হয়ে গেছে, বলবো না। ভমিটিং, নাজিয়া, ভমিটিং, এগুলো নিয়েও বলার কিছু নাই, আমরা পড়ানোর সময় একটু একটু করে বলে দিচ্ছি। হ্যাঁ, ওই মোশন ভমিটিং বলেছিলাম না, কারোর পেট্রোল ডিজেলে গন্ধ বেরোয় তাদের ভমিটিং হয়, কারোর পাহাড়ি অঞ্চলে উঠলে দুবার ঘুরপাক খেলেই আরম্ভ করে দিল, হ্যাঁ, কারোর বাসে উঠলেই আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো এগুলো বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া ব্যাপার আছে, মানুষজনের হয়। এগুলো নিয়েও পরীক্ষা কিছু আসবে না, এগুলো যা বলার টুকটাক আমরা আগে থেকেই বলে রেখেছি, এগুলো আসছে না। আর আছে উদরময়। আচ্ছা, উদরময়, আমাশয়, লুজ মোশন, প্রায় একই না, একই টাইপের জিনিসপত্র আর কি। হ্যাঁ, বিভিন্ন ব্যাকটেরিয়া, তারা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে, দিয়ে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের যে মিউকাস, সেই মিউকাস গুলোকে খায়, খাই কম ছড়াই বেশি বলেছিলাম। দেখি হয় সেই মিউকাস গুলো যখন আমাদের বডি দিয়ে বেরোচ্ছে, তখন আমাদের মনে হয় আমাশয় হয়েছে, না আম বেরোচ্ছে, না মিউকাস বেরোচ্ছে, আম বেরোচ্ছে না, অ্যাকচুয়ালি মিউকাস বেরোচ্ছে আমাশয় রোগে। তো এইরকম এইরকমেরই উদরময়, আমাশয় এবং লুজ মোশন, তিনটে প্রায় কাছাকাছি। লুজ মোশনের ক্ষেত্রে শুধুমাত্র
শুধুমাত্র পটি লুজ, বুঝতেই পারছি বডি চাইছে তাড়াতাড়ি বার করে দিতে, সেই জন্য মোশনটা টাইট করলে হবে না, মোশনটা লুজ করতে হবে, তাহলে তাড়াতাড়ি বেরোবে। ওকে, আমাশয় রোগে অন্য জিনিস, সেটা হলো তার সঙ্গে মিউকাস বেরোবে। আর উদরাময়ে রোগের জীবাণু আলাদা, প্যাটার্ন প্রায় একই রকম, যেখানে অল্প মিউকাস, তার সঙ্গে ব্লাড আসতে পারে এবং অবশ্যই লুজ মোশন হবে। তিনটাতেই লুজ মোশন কমন আর কি, মানে লুজ মোশনে তো লুজ মোশন হবেই, আমাশয় উদরময় লুজ মোশনটা কমন। মিউকাস আসবে, ব্লাড আসবে, এগুলো একটু আলাদা আলাদা, পরীক্ষায় আসবে না। ঠিক আছে, আর কি রোগ আছে? ডায়রিয়া, ও আর কিছু নাই মনে হয় না? ব্যাস, রোগ বালাই কমপ্লিট। আমাদের শুধুমাত্র মেটাবলিজম বাকি রইলো। মেটাবলিজম একদিন লাগবে, হ্যাঁ, মানে লাস্ট দিন, নেক্সট আরেকটি ক্লাস হবে মেটাবলিজমের, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবারই মেটাবলিজম পড়বো আমরা, হ্যাঁ, একটু মন দিয়ে ধরে ধরে পড়বো, কাজে লাগবে অনেক জায়গায়, হ্যাঁ, সেই জন্য আমরা একটু ধীরে সুস্থে পড়বো। ঠিক আছে।